যেটা আমরা ডিকশনারি সোশ্যাল সায়েন্স বিভিন্ন জায়গায় পেয়েছি আমরা এটা। সেটা হচ্ছে ইসলামের যে কোনো একটা অংশকে তারা মৌলবাদী বলত। কিন্তু মৌলবাদী মানে কি? ফান্ডামেন্টাল এর সাথে যারা থাকবে তারা তো অবশ্যই। যারা যারা কোরআন মানে, ধর্ম মানে, তো তারা তো এমনি সবাই মৌলবাদী। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে সেও তো মৌলবাদী। কারণ সে মূলকে ধরে আসছে। মূল মানে মৌলবাদী। মৌলবাদী যেটা স্ল্যাং। এই যে মূলকে ধরে আসছে এটাকে বিকৃত করে বলা হয়, উনি হচ্ছে বিভ্রান্ত দর্শন নিচ্ছেন। অর্থাৎ ধর্ম দর্শনটাকে তিনি মিসইউজ করতেছেন। ওই সেন্সে মৌলবাদী বলা হচ্ছে কিন্তু। ধর্ম দর্শনটাকে যখন প্রপার চ্যানেলে চলে আসবে, যখন এটা মানুষের মুক্তির পথ দেখাবে, নাগরিকতার কথা বলবে, অর্থনৈতিক কথা বলবে, সমাজনীতির কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, সেটা তো মৌলবাদী না। এটা বলা যাবে না তো। আর আমি তো মনে করি না যে নামাজে মৌলবাদী। কারণ আমি তাদেরকে চিনি জানি, তাদের সাথে মিশেছি দেখেছি। বাংলাদেশে তো অনেক দলই আছে। কোন দলকে বাংলাদেশে বলা যাবে না মৌলবাদী। কোন দলই নাই। মৌলবাদ সংক্রান্ত বিরাট ব্যাপার আপনার। এটা তো ধর্মকে আঁকড়ে ধরবে এবং সেই পদ্ধতিতে চলবে। জামাত কি বলেছে? মহিলাদের অধিকার সম্পর্কে কি বলছে? স্পষ্ট কথা বলছে জামাতের আমির এবং যে কথাগুলি সে বলেছে এতে পশ্চিমা বিশ্বের যেকোনো দার্শনিকও হিমশিম খেয়ে যাবে। নারী অধিকারের যে মৌলিক কথা সেটি সে বলেছে। পর্দার কথা বলেছে। পর্দা মানে কি যে পর্দার কথা বলে সেটা তো না। এখানে পর্দা মানে হলো আপনাকে ইজ্জত, সমান সম্মান। ইজ্জত কি শুধু নারীদের, পুরুষের নাই? জামাত তো এই কথাও বলতেছে, পুরুষ কোরআন শরীফে বলা হয়েছে কিন্তু পুরুষের পর্দা আগে। দৃষ্টি সংবরণ করা পুরুষকে বলা হয়েছে। এটা কি বলে ওয়েস্টার্ন বিশ্ব? ওয়েস্টার্ন বিশ্বে যে পতনটা হইছে এখান থেকে সাথে। তাদের পুরুষও ঠিক না, নারীও ঠিক না। তো সেখানে তারা কি কথা বলবে? এখন তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে যে পরপর যে ২ টা দল, বিএনপি, জামাত, জাতীয় পার্টির পর দেখলেন তো, এই দলগুলোর ভিতরে দেখতে যে করাপশন, স্বজনপ্রীতি এবং ভঙ্গুর পররাষ্ট্রনীতি, ভঙ্গুর অর্থনীতি তারা দেখেছে এগুলি। একে দেখে তারা মনে করতেছে একটা দল এখানে আছে, তাদের শৃঙ্খলা আছে, লেখাপড়া আছে, ডিসিপ্লিন আছে, আদর্শ আছে, কর্মসূচি আছে, সততা আছে। এগুলি দেখেই তারা বলতেছে যে না, এই দলটাকে বিশ্বাস করা যায়। কারণ এই দলটা মৌলবাদী না, আফগানিস্তান তালেবান না। এটা কারা বলে? এরা জামাতের বিপক্ষ শক্তির এই কথা বলতেছে। সুতরাং ওয়েস্টার্ন বিশ্ব যেটা বলতেছে এখন, তারাও কিন্তু মতবাদ চেঞ্জ করে ফেলেছে। গালি না, গালি না। তারা বলতেছে এটা হচ্ছে একটা মডারেট প্রিন্সিপাল আগাচ্ছে। তারা কিন্তু মডার্নিজম প্লাস ইসলামের দর্শন দুটোকে এক করে ফেলেছে কিন্তু। এই যে এক করে ফেলাইছে, এই তো বলা যাবে না যে আমাদের কি ২ টা বিশ্ববিদ্যালয় হবে? মহিলাদের একটা, পুরুষ একটা, না, না। বিশ্ববিদ্যালয় একটাই হবে। হল থাকবে ভিন্ন। লেখাপড়া একই থাকবে। কিন্তু একটা শালীনতা বোধ থাকবে। এই শালীনতা বোধই হচ্ছে মানুষের মূল ধর্ম। জামাত সেই চেতনা ধারণ করেছে এবং জামাত কিন্তু কার্যকর প্রমাণ করতেছে। আজকে বাংলাদেশে দেখেন বিভিন্ন জায়গায় যান। আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রতিদিনই যেখানে যাচ্ছি, সেখানে জামাতের প্রতি সফট কর্নার দেখা দিচ্ছে কিন্তু। কেন? কারণ মানুষ বিশ্বাস করতেছে জামাত যদি ক্ষমতায় আসতে পারে, তাকে বিশ্বাস করে কেন? এদের মধ্যে আদর্শ আছে, নৈতিকতা আছে, চরিত্র আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরম সহিষ্ণুতা আছে, অন্য ধর্মের প্রতি তাদের যত্নের কথা বলা আছে এবং সবচেয়ে বড় নারী পুরুষ অধিকারের কথা বলা আছে। এবং এই যে অবক্ষয় যুব সমাজের, অবক্ষয়ের বিরুদ্ধে বলা আছে। ড্রাগস, জামাত তো ড্রাগস ভিত্তিক করবে না তো। আপনি দেখেন জামাতের আমির গেছে মিটিং করতে, কোথাকে দেখলাম, সেখানে এক মুদি দোকানদার, সিগারেট দোকানদার বলতেছে আজকে আমি সিগারেট বিক্রি করব না। কেন? আজকে জামাতে মিটিং আছে, আমির সাহেব আসতেছে। এই যে সিগারেট বিক্রি করব না, সিগারেট তো নিষিদ্ধ। আমেরিকা তো তাই। তামাক নিষিদ্ধ। এই জিনিসগুলো যদি আপনি যদি মেনে নেন, তাহলে আইন লাগে না তো। আইনটা করছেন কেন? মানুষ যখন এগুলি মানে না তখন আইন করা প্রয়োজন হয়। তো সেই ব্যাপারটাই বললাম যে জামাতকে মৌলবাদী বলা যাবে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ও কিন্তু তাদের কনসেপ্ট চেঞ্জ করেছে। ওই যে বললেন সাংবাদিকের সাথে কথা বলেছে, একজন কূটনীতিক তিনি ব্রিফ করেছেন। উনি হয়তো সেই অ্যাঙ্গেলে ব্রিফ করেছেন যে এখানে একটা হয়। আরেকটা জিনিস মারাত্মক কিন্তু। সেটা হলো আমেরিকা চাচ্ছে এখন সরাসরি বাংলাদেশকে তাদের অবয়বে দেখতে। কারো ছায়ানুপাতে না কিন্তু। কারো ছায়ায় প্রভাবিত হয়ে না। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন বাংলাদেশ আমেরিকা পলিসিটা হবে 1 to 1। এখানে ভারতের দ্বারা নির্দেশিত ভারত হবে না। এটাও একটা পলিসি কিন্তু। কাকে পাবেন? এখন বিএনপিকে যেহেতু বলা হচ্ছে, বিএনপি কিছুটা ভারত ঘেঁষা এবং তার বিরুদ্ধে অপবাদ আছে। তারা এই যে দেশে ফেরার সময় বলেছিলেন আসতে পারতেছি না, বিভিন্ন কারণ আছে। এখন তিনি আসলেন। কেন আসলেন? কে তাকে বাধা দিল না? কে তাকে নিরাপত্তা দিল? এই কথাগুলি আসছে তো। এখানেই বলা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় একটা লেখা ছাপাই দিল। সেই লেখা তাদের না তো। এটাও কিন্তু সরকারি তরফ থেকে আনন্দবাজার কাছে সরবরাহ করা হয়েছে।
এবং তারা লিখছে ৩টা শর্তে কিন্তু দেশে ফিরেছে। তাহলে তারেক জিয়াও কিন্তু বলা হচ্ছে এখানে বিএনপি এখন একটু প্রশ্ন, আপনি অলমোস্ট এইমাত্র বললেন যে সরকারের তরফ থেকে আনন্দবাজারকে সরবরাহ করা হয়েছে, যে তারেক রহমান ৩টা শর্তে দেশে ফিরতেছেন। কোন সরকার? ভারত সরকার না বাংলাদেশ সরকার? ভারত সরকার। ভারত সরকার। আচ্ছা, প্লিজ কন্টিনিউ ভারত করেন। সরকার। অবশ্যই ভারত সরকার। তার গোয়েন্দা বাহিনী হতে পারে, যেকোনো সেক্রেটারি, এটা বাংলাদেশের প্রশ্নই না। জি। এখন এইটা যদি সত্য হয়ে থাকে, দেখেন, যদি সত্য হয়ে থাকে এটা, তাহলে তো চিত্র আরো ভয়াবহ। তাহলে দেখা যাচ্ছে বিএনপিকে এখন কোণঠাসা করা হচ্ছে কি হিসেবে? বিএনপি ভারতপন্থী। আওয়ামী লীগ যেভাবে গেছে সে সেভাবে যাচ্ছে। এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ না। অর্থাৎ এদের কাছে ইউরোপ, আমেরিকার স্বার্থ নিরাপদ না। আমেরিকা বিরাট স্বার্থ রয়েছে বে অফ বেঙ্গল, ওখানে রয়ে গেছে মায়ানমারের সমস্যা। খেলা তো আসতেছে এখানে। অনেক খেলা কিন্তু এখানে আসছে কিন্তু। সেই খেলাতে কিন্তু বাংলাদেশকে প্রয়োজন। কোন বাংলাদেশকে? ফ্রি ফ্রম ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। ওই প্রেক্ষাপটও তাদের প্লাস পয়েন্ট কিন্তু এখানে আসছে। এখন আসেন, যদি বিএনপিকে চিহ্নিত করা হয়, অলমোস্ট তার ভারতের সাথে সমঝোতা করেছে। তাহলে জামাতকে চিহ্নিত করা হচ্ছে, তারা আমেরিকার সমঝোতা করেছে, তুরস্কের সাথে করেছে, পাকিস্তানের সাথে করেছে। অর্থাৎ পুরাটাই কিন্তু আমেরিকান ব্লক। সেই ক্ষেত্রে দেখা দিচ্ছে, একবার দেখা যাক না, বিশ্বাস করে দেখি না কি হয়। তারপরে জামাত নিজেও প্রমাণ করছে তারা সুশৃঙ্খল। ৬টা বিশ্ববিদ্যালয়ে তারা পরপর কিন্তু দেখাই দিচ্ছে যে মানুষের জনমত কাহাকে বলে। এই যে জনমত কাহাকে বলে, এগুলো কি আমেরিকা দেখতেছে না? মিডিয়া আছে তাদের। এরাও কি অ্যানালাইসিস করে, ঠিক আছে, এই দল যদি এত ক্ষমতা যে আমরা দেখি না কেন? একবার যাওয়া মানে সবসময় না। ওই কারণেই তাদের সাথে একটা সমঝোতার একটা রেশ দেখা যায়। যে কারণে জামাতের আমিরের সাথেও কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর বিভিন্ন দেশের রাষ্ট্র দেখা করতেছে, কথাবার্তা বলতেছে, রিলিজন আসতেছে। কেন আসতেছে? তারা বুঝতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি জামাত ইসলাম কি চাচ্ছে। এবং তাদের কথাবার্তা, আচার-আচরণ সবকিছু মিলে দেখতেছে না। এরা তো একটা আদর্শিক মানুষ হিসেবে দাঁড়ায় গেছে। এরা ধর্মের কথা বলতেছে না তো। এরা বলতেছে মানুষের কথা, মানুষের অধিকারের কথা। ইহকাল পরকালের কথা। এত খারাপ কথা কি এটা? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো পুরোটাই খ্রিস্টান। ওখানে তো নাস্তিকরাই তো। তো সেই চিন্তা করেন। এখন প্রশ্ন হলো, আমার কাছে একটা গুরুত্ব প্রশ্ন। ওখানে যে ৪ জন সাংবাদিক ছিল, একজন সাংবাদিক গোপনে জিনিসটাকে রেকর্ড করেছে। এই যে গোপনে করল, এইখানে প্রমাণ দাঁড়ায় যায় যে আমেরিকান এম্বাসির ভিতরে আদৌ কি নজরদারি আছে? কিভাবে সাংবাদিক তাদের ক্যামেরা নিয়ে ঢুকলো সেখানে? ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা চলে আসবে কিন্তু। আগামীতে কিন্তু চলাফেরা সেখানে অত্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কাউকে আর বিশ্বাস করবে না যে তারা। সাংবাদিক নিয়েছে, বিশ্বাস করার কারণ নেই তো। কারণ যে সাংবাদিক কাজটা করেছে, সেও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে। এটা ফাঁস করে দিলাম আমি। এবং সে কি জানতো যে ওই কূটনীতিক এইজন্য ডেকেছে, জানতো না। না জেনেই কিন্তু সে এটা ক্যারি করেছে। সে কার পক্ষে ছিল? সে কি ভারতের চর ছিল? আসেন, প্রশ্ন আসবে তো। কারণ সে তো জানতো না কি জন্য ডেকেছে। সে জানতো ডাকছে। এখন যে কথাগুলি বলেছে, কথাগুলি সে ফাঁস করে দিয়েছে। এই ক্ষেত্রে তারও দায়িত্ব আছে। এই দায়িত্ব সাংবাদিকের ব্লক কিভাবে দিবেন আপনি দেখেন এটা। সাংবাদিকতা আপনি কি দিবেন আপনি বুঝবেন। কিন্তু আপনি গুপ্তচর বৃত্তি করেছেন তো। এখন পত্রিকার জগতে এটা হবে কিন্তু। কিন্তু গোয়েন্দা বৃত্তির রাষ্ট্র জগতে কিন্তু এটা বিচার হয়ে যাবে। যে কিভাবে সে কাজটা করলো সে। সুতরাং আমি মনে করি জামাতের আমির এবং তার এই যে বর্তমানে যে বক্তৃতাগুলো দিচ্ছে, আপনি লক্ষ্য করেন তো, বক্তৃতাগুলো সবাই দিচ্ছে। সেও দিচ্ছে, সেও পরিশ্রম করতেছে। আমি লক্ষ্য করতেছি বক্তৃতার প্যাটার্ন গুলো কি। বক্তৃতার প্যাটার্নে দেখা যাচ্ছে কি, আবার চলে আসছে সেই ৭১ সাল। আবার চলে আসলো অনেক কিছু। আবার ডক্টর চলে সিনহা, আসতেছে ভূমিকম্প ডক্টর নিয়ে। সিনহা, আপনি কি আসলেই বাংলাদেশে যে ভূমিকম্প হয় এর জন্য জামাতকে দায়ী বলে আপনি মনে করেন? আমি তো মনে করি তারেক জিয়া এ পর্যন্ত যত কথা বলেছে, আমি একটা স্ট্যাটাস দিয়েছি এগুলির উপরে ফেসবুকে। তারেক জিয়া বোধহয় অত্যন্ত আবেগপ্রবণ কথাটা বলেছে। এত বড় দলের নেতা, কারণ এটা কিন্তু ধর্মভীরু দেশ। এইখানে যদি বলেন যে আপনাদের এখানে কাজটা হয়েছে কারণ এই জামাত ইসলাম নাম ধরে বলছে, সে একটা দল, এদের কারণে এটা হয়েছে। তো জামাতের কারণে কি বাংলাদেশ সবচেয়ে ভূমিকম্প হবে? তো ভূমিকম্পের সাথে কি জামাতের সম্পর্ক? প্রাকৃতিক সম্পর্ক নাই, জিওগ্রাফিক সম্পর্ক নাই। এই যে কথাটা বলেছে, এটা বললে তারেক জিয়া তার যে অবস্থানটা ছিল, উনি কিন্তু রাজনীতিবিদ হচ্ছেন এখন। কোন রাজনীতিবিদ? লন্ডন থেকে বাংলাদেশে আসছেন, মানুষের সাথে মিশতেছেন, কথা বলতেছেন। এই কথা আদান-প্রদানের ক্ষেত্রে কিন্তু ভাবের সাথে আবেগ চলে আসে কিন্তু। অতি আবেগে যে কথাটা বলেছেন, এটা কিন্তু তার রাজনীতি সুলভ হয়নি। তার অবস্থান থেকে এই কথা বলা যায় না। তার কর্মীরা বলে ঠিক আছে। এইখানেই তার ভুলটা হয়েছে কিন্তু। এবং এখানে না, সে সব জায়গায় কিন্তু জামাত ইসলাম সম্পর্কে ওই কথাই বলতেছে, তারা লুণ্ঠন করছে,
দর্শন করছে, এই করছে, সেই করছে। এগুলি কিন্তু ৫৫ বছর আগের ঘটনা। বস্তা পচা এগুলি খাবে না। এখনকার জামাতের কেউ কিন্তু এই কাজটা করেনি। তাদের জন্মই হয় নাই অনেকে। এখন যদি বলা হয় অতীতের কোন পুরুষ তার দাদা এই কামটা করেছে, দাদার জন্য নাতির বিচার হবে নি। নাতি তো চেঞ্জ করতে চাচ্ছে। ইসলামটা যখন আসলো দেখেন, ইসলাম যখন আসলো তখন তো সবাই পৌত্তলিক ছিল। পৌত্তলিক ছিল অথবা তারা খ্রিস্টান ছিল অথবা তারা ইহুদি ছিল। প্রচারটা আনলো। এখন গ্রহণ করার পর কি আপনি বলবেন যে না, না, না আপনি ইহুদি ছিলেন, খারাপ কাজ করছেন? না। তাতে পরিবর্তন আসবে না। লেখাপড়া করি কেন? জানার জন্য। লেখাপড়া করার পরে যদি বলেন চোরের বলা, ওর বাপে চোর ছিল। বলবেন? না। এই জায়গাগুলি কিন্তু আরো আরো বহুত সুদূর প্রসারী দর্শন রাখা উচিত ছিল এখানে। আমি এখনো মনে করি তারেক জিয়ার ভাষণগুলি যেভাবে দিয়ে যাচ্ছে সে, ভালো মানুষের সাথে মিশতে কথাবার্তা বলতেছে, আর্টিস্টিক ওয়েতে সে অনেক কিছু করতেছে। কিন্তু এই যে ভূমিকম্প, চরিত্র হনন, এগুলি বোধহয় বলে সে নিজেকে কিছুটা হলেও সে বিতর্কিত করে ফেলেছে। মানুষ কিন্তু তার মুখের কথা শুনতে চায় না এগুলি। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সাথে জামাতের পতন হয়ে গেছে, এটা তো আমি মেনে নেবে না। এবং তার দলের লোক দেখেন, দলের ভিতরে কেউ কিন্তু তাকে এখন সুপরামর্শ দিচ্ছে না। নট এ সিঙ্গল ম্যান। তার আশপাশে যারা আছে, তারা কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ, তারা কিন্তু মুখে তুলু মেরে উঠু মেরে দিচ্ছে। চুপ, তারা কিছু বলবে না। অর্থাৎ হয় তারা বলবে না, না হয় তারা মনে করতেছে সেই সাহসটা তাদের নাই। এখন তার যে প্রয়োজন কিন্তু ওই না লন্ডনে নিয়ে আসছে যাদেরকে, তারা না, তারা তো আছেই। তার চতুর্পাশে যারা আছে আমরা যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এটা কিন্তু তার জন্য ঠিক না। তার সাথে কিন্তু ভারী মার থাকতে হবে কিন্তু বয়স্ক। নাই। তো এই জিনিসটাও দেখার ব্যাপার যে তারেক জিয়ার আশেপাশে কারা আছে এবং কেন তিনি হঠাৎ করে মূল স্রোত থেকে দূরে সরে গেলেন। একটা ট্র্যাক তিনি কথা কম বলেন, যা বলেন সঠিক বলেন এবং তিনি নতুন প্রজন্মের একটা হুঙ্কার। এই জিনিসটা কিন্তু বিতর্কিত হয়ে গেল। উনি বুঝতেই পারেন নাই নতুন প্রজন্মের যারা ভোট দেয় নাই, যারা নতুন সৃষ্টি হয়েছে ১৫ বছরে, এই যে জেন জি যেটা বলেন, তাদের আবেগ, তাদের কথা, তাদের আবার কি আছে? এরা সবকিছু শিক্ষিত। সব কিন্তু ইউনিভার্সিটি বেরিয়েছে তারা। কলেজের ছাত্র, ইউনিভার্সিটি ছাত্র। এই জেনারেশনের সাথে কি বলবেন আপনি? এটা আইটি জেনারেশন এটা। মুহূর্তে যা বলবেন, মোবাইল বের দেখে দেবেন এর কোথা কি বলছেন। এই ক্ষেত্রে আমি মনে করি যে তার এই বক্তব্যটা তিনি সঠিক দেন। এই জন্য জামাত বলেছে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে নতুন ফতুয়া দিচ্ছে সে। অর্থাৎ তিনিও একজন ফতুয়া দিত। এই যে ফতুয়া কিন্তু দিচ্ছেন, বিএনপি নেতারা বলতেছে যে এগুলো রাজনৈতিক বক্তব্য, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এগুলি বিএনপি বলুক, আপনি বলবেন কেন? বিএনপি তো কত কথাই বলবে। আপনি কি বলতে পারেন ভূমিকম্প হইছে আমার জন্য, আপনার জন্য, দলের জন্য? বিএনপির এই যে চামচাগিরি করতেছে, এই চামচাগিরি বাদ দেন না কেন? তাদের ভিতরে যারা আছে সেন্সিবল তো কথা বলা উচিত তো। যে না, না এইভাবে কথা বলেন না। কারণ এই কথা তো ভোটাররা এইভাবে নিবে না। কেন বিএনপি বলবে যে সব কথা বলতে পারবেন না তো। আপনি যদি একজনকে মাকে তুলে গালি দেন, বলবেন এটা রাজনৈতিক কারণে বলছি, হবে নাকি? এটা তো বিরাট অপবাদ। একটা দলকে বলতেছেন, ঠিক আছে বেহেশতের কথা বলা হইছে। এখন দেখেন কথা আছে। জামাত ইসলামের যে যারা করেছে যে বেহেশতের টিকিট, এরা কারা? নিম্ন স্তরের লোকজন। ওই পার্টির, এটা কি জামাতের বক্তব্য? যখন তারেক যে জামাতকে হিট করবেন, উনি কিন্তু জামাতের আমিরের বক্তব্য নিবেন। কি বলছে সে? সে তো বলেনি। কর্মীর বক্তব্য কি নেতার বক্তব্য হয়? হ্যাঁ, বলেছে, আমিও শুনেছি বেহেশতের টিকেট হবে। বলেছে একজন। ওগুলো বলছেন তার স্তরটা কি? এটা কি জামাত এন্ডোর্স করছে? করে নাই। বিএনপির অনেক কথা কি তারেক এন্ডোর্স করবে? করে নাই। ৩১ দফার কথা ৩১ দফা সে ভুলে গেছে। সে বলে দিয়েছে ৩১ দফা না। এন্ডোর্স করেনি তো। সুতরাং কর্মীদের কথা, মধ্যম স্তরের কথা, এগুলি যদি শীর্ষ নেতার মুখ দিয়ে আসে, সেখানে তো বিপদ। সে কিন্তু পলিসি হয়ে যায় দলের জন্য। তখন দল অন্য নেতারা যদি না বলে বিপদে পড়ে যাবে তো। যেমন ধরেন ইশতাক। ইশতাক কেন এই কথা বলতে গেল? জামাত কেন ইচ্ছা করলে ১ ঘন্টার মধ্যে বাগায় দিতে পারি। ও কোথায় হ্যাঁ, বাগাবে? হ্যাঁ, এটা বলছে তো। ইশতাক পারবে? পারবে? জামাত কি এত হালকা হয়ে গেছে? এই যে কথাটা বলল, কেন বলল? যে শীর্ষ নেতা কথা বলতেছে, সেও মনে করলো আমি একটা বলে দিই। এই কথা যে বলছে, নির্বাচন কমিটি যেটা আছে তারা দেখতেছে কে কি বলে। উচিত না সংযত করা? তোমরা এই লাইনে কথা বললো না? গাইডলাইন দেওয়া থাকে তো। বিএনপি কি সে গাইডলাইনটা আছে? এই যে বক্তৃতা দেওয়া প্রচার হচ্ছে গাইডলাইনটা দেয় দল থেকে। এটা কে দেখতেছে? জামাত তো সব জায়গায় শৃঙ্খল কিন্তু। কে কোথায় কি বলবে, কোন লাইনে বলবে, কতটুকু বলতে পারবে, সীমারেখা থাকবে কিনা? বিএনপি তো সেটা নাই। বল গাইবে যে যা খুশি তাই বলতেছে।
শুধু কি তাই দেখেন, এই যে বল গাইন কথা আমি কেন বললাম আপনাকে, 92 জন বিদ্রোহী, 79টা হলো সিট, 79 এলাকায় 92টা বিদ্রোহী গ্রুপ। এটা কেমনে হলো? বিএনপির জামাতের একজন হয়েছিল, তাও কারণ ছিল কিন্তু জোটের। এই জামাত যে জোটটা করছে এখানে দেখেন তো, দিস ইজ কল পলিটিক্যাল পার্টি। এই দেখতেছেন না ওয়াশিংটন বিশ্ব, আপনি নেতার কথা মানতেছেন না, তারেক জিয়ার কথা 92 জন মানে নাই, গ্রস মিস্টেক। তারেক জিয়ার কথা মানে নাই, আপনি কোথায় আছেন? বড় বড় কথা মানে নাই তো তারা, না মেনে ইলেকশন করতে, কারণ তারা মনে করতেছে তাদের প্রতি অবিচার করা হয়েছে। কিন্তু অবিচার যে করা হলো, এইখানেই প্রয়োজন ছিল শীর্ষ নেতা বলবে জাতীয় স্বার্থে যা কিছু করেছি মেনে নাও। তিনি কি তাদের সাথে বসেছিলেন? তিনি কি 100 নমিনেশন দেওয়ার পরে এই 300 জনকে ডেকেছিলেন তার অফিসে? আপনারা আসেন, আপনারা এই নিয়ে কথা বলবেন, এবং যারা বিদ্রোহ করছে তাদের ডেকেছিলেন? করেন না? না করেন। তিনি কি ডেকেছিলেন? তার দলে কি নিয়ম ছিল যে আপনারা যে নমিনেশন চাইলেন, ঋণ খেলাপি হয়ে গেছেন, আমাদেরকে জানাইছেন? বা তিনি কি বলেছিলেন দল থেকে ঋণ খেলাপি হওয়ার মতো আছে যারা আছেন তাদেরকে বলা উচিত ছিল আপনারা সমস্ত ব্যাংক স্টেটমেন্ট জমা দেন, নমিনেশন হবে ব্যাংক স্টেটমেন্ট ভিত্তিতে। আচ্ছা, কেন জামাতে 4-5টা সিট বাদ গেল কেন? দায়ী কে? আমি দায়ী দেবো কিন্তু তারেক জিয়া, কারণ শীর্ষ নেতা সে কেন গাইড করতে পারলো না? কেন আজকে ঋণ খেলাপি হচ্ছে বিএনপি লোকজন? জানতো না এটা? এই যে দেখেন কতগুলো জিনিস হলো, আপনি সমালোচনা করবেন কিন্তু এটা কিন্তু নিন্দা না, সমালোচনা করেন। জামাত বিএনপি ভুলগুলি করেছে তো। আজকে বিএনপির মতো দল, চরম জনপ্রিয় একটা দল, এই দলের ভিতরে 92 জন, 79টা সিটে, কোন সিটে ডাবল করে 3 জন হয়ে গেছে কিন্তু। তাহলে এইখানে যে নির্বাচনটা হয় সেখানে প্লাস পয়েন্ট তো জামাত ইসলামের, তো ওই গ্রুপে 2 জন ফাইট করবে, বিদ্যুৎ আসে বেরিয়ে যাবে, তখন কি হবে? আপনি তারা বহিষ্কার করছেন, সে বহিষ্কার মানছে? মানে তো নেই। এখন যদি সে বহিষ্কার না মেনে যদি অন্যের সাথে হাত মিলিয়ে দেয়, আমি যেহেতু আসতে পারবো না, ওকে আসতে দেবো না। আপনি দেখেন বিএনপির সংসদ সদস্য যারা হতে চায়, তাদের যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন? ঐক্য আসবে সেখানে? না। আবার তারা যদি ভোট পেয়ে যায় অনেকে, তখন বিএনপি কি বলবে? হ্যাঁ, চলে আসো আমার কাছে। এটা কি আদর্শ না এটা? এই ধরনের দিন চলে গেছে কিন্তু। এই যে টোপামসির খেলা কিন্তু এখন আর চলবে না। এখন তারেক জিয়াকে প্রশ্ন করতে হবে যে আপনার নেতৃত্বে কেন 92 জন লোক বিদ্রোহ করলো? এই 92টা সিটে নিশ্চয়ই তাদের ফুটিং আছে। এই ফুটিং নিয়ে যদি ফাইট করে তারা আপনার ক্যান্ডিডেটের সাথে, সেই ক্ষেত্রে যদি তৃতীয় পক্ষ পাস করে তাহলে কি হবে? দৃশ্যমানটা কি? আপনি বলতেছেন, কি বলছেন আপনি? প্রতীকী সব, দলই সব, ব্যক্তি কিছু না। আরেকটা ভুল করছেন আপনি। ব্যক্তি কিছু। এই যে 92 দাঁড়াইছে না? সব ব্যক্তি। এরা সব ব্যক্তি। এরা ব্যক্তি হিসেবে দাঁড়াইছে, দেখাই দিতেছে। তা আপনার কথা কিন্তু এখানেও কিন্তু মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আপনার দলের ভিতর 92 জন বলতেছে ব্যক্তি সব, দল করি আমরা নাই, আমরা দেখাই দেব। এর মধ্যে যদি কেউ পাস করে যায় মনে করে, তখন তো আরো খারাপ কথা হলো যে আপনার এই বক্তব্য ঠিক না। এই ক্ষেত্রেও কিন্তু তার কিছুটা এলার্ট হওয়া উচিত ছিল যে তার মুখ থেকে যেটা আসবে সেটা দলের কথা তো, অন্য নেতার কথা না। এগুলো যদি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু। একদিকে বিদেশের চাপ, একদিকে ইন্ডিয়ার তকমা লেগে গেছে পিছনে যে আপনার ভারতপন্থী। আবার বলা হচ্ছে আওয়ামী লীগের কথা বলা হয়েছে, কি মির্জা ফখরুল কি বলছে আওয়ামী লীগদের তার এলাকায় যারা হাসিনা আপার যারা কর্মীদেরকে বুক দিয়ে আগলিয়ে রাখবো নাকি? মির্জা এই যে ফখরুল কথা বলেছেন। বলছে, হ্যাঁ, এটা ভোটের জন্য বলছে, ঠিক আছে। কিন্তু তার বুঝতে হবে যে পার্টির মহাসচিব, তাকে খেয়াল রাখতে হবে, তিনি নেতা, সেকেন্ড ম্যান ইন দ্য পার্টি। উনি এভাবে বলতে যাবে কেন? আওয়ামী লীগের যে অন্যায় করে নাই, ভালো কথা, যে অন্যায় যারা না করছে তাকে ইলেকশন করতে দেন। তো বলেন যে আওয়ামী লীগ যে অন্যায় করে নাই, ইলেকশন করেন আপনারা, অসুবিধা কি? এই যে কথাটা উঠছে যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ 30% ভোটার আছে, তাদের আছে, তারা নির্বাচন করতে পারছে না। এই অববাদে মির্জা ফখরুলের কথা কি দাঁড়ালো? আওয়ামী লীগের ভালো লোক আছে। তো ভালো লোক থাকলে আপনি সেটা সাংগঠনিক বললেন না কেন? আবার দেখেন একটা সমস্যা দাঁড়াচ্ছে। প্রচারের স্টাইলটা দেখেন। যেখানে জামাত ইসলাম সরাসরি এনসিপি বা দল জোট বলতেছে আমরা গণভোটের পক্ষে। বিএনপি কেউ বলতেছে তারা বিপক্ষে। কেউ বলছে না।
কিন্তু তারেক জিয়া কিন্তু এখন এই ব্যাপারে কথা বলেনি, অর্থাৎ নীরব। নীরবতা কিন্তু মৌন সঙ্গী। কারণ তারা কিন্তু গণভোটের যে যেসব পয়েন্টগুলো আছে সব তো একমত না। যেমন ধরেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় চেয়ারম্যান থাকবেন না। সাংঘাতিক ব্যাপার তো। তা আমাদের দলের চেয়ারম্যান না থাকলে অবস্থা কি দাঁড়াবে? টেস্ট করতে পারেন তো। এটা কিন্তু মানে নাই। এটা কিন্তু সালাউদ্দিন কিন্তু সেই মিটিং এ বলে দিছে আমরা এটা নোট অফ ডিসেন্ট দিলাম। এখন তারা কিন্তু গণভোটের পক্ষে স্পষ্ট কথা বলতেছে না সেভাবে। এখন সরকার কি করলো আবার? সরকার নিজেই একজন উপদেষ্টা নিয়োগ করলো মন্ত্রী পদমর্যাদায় আলী রিয়াজকে, এবং তাকে দিয়ে কি করলো? গণভোটের পক্ষে গুণগান গাইলেন। মন্ত্রীরাও গাইবে। এখন মন্ত্রীরা কেন গাইবে না? মন্ত্রীর দায়িত্ব দিলে না। মন্ত্রীরা তো ইম্পার্শিয়াল। আপনি যখন গণভোটের পক্ষে কথা বলতে গেলেন, আপনি তো আবার একটা প্রবলেম সৃষ্টি করলেন। এই গণভোটটা তো আপনি দেন নাই। এটা তো ওই ঐক্যমত কমিশনের ব্যাপার। এখন আপনি দিয়ে দেখেন কি করে? আপনি কি করলেন? সরকারি পর্যায়ে প্রচার শুরু করলেন। অফিস করলেন, ভিজিট করতেছেন। কিন্তু বিএনপি চুপ। বিএনপি জোর চুপ কিন্তু। না, জনাব সিনা তাহলে সাহেব, যদি বিএনপি গণভোট বিএনপি অফিসিয়ালি গণভোটের পক্ষে অবস্থান নিলেও আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কিন্তু না ভোটের পক্ষে। এমনকি মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি সরাসরি বলেছেন যে হ্যাঁ ভোট দেশের জন্য ক্ষতিকর, আমরা বাধ্য হয়ে হ্যাঁ বলেছি। হ্যাঁ, এই যে কথাটা আসলো, তাহলে দেখেন বিএনপি নেতৃত্ব দেখেন তো। এর তারা যে আগে বুঝতে হবে তো। দলের ভিতরে গণভোট নিয়ে একটা কর্মসূচিটা বলে দেওয়া হবে। ওই যে বললাম, ডেকে বলে দিতেন, তোমরা গণভোটের পক্ষে কথা বলো। শেষ। আর কেউ বলতো না। যেহেতু নির্দেশনা ছিল না। বুঝলেন? থাকলে তো আর বলতে পারত না। ছিল না। এই যে গণভোটের প্রতি তারা নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে, আবার কোন সময় একটু উস্কানিমূলক কথা বলতেছে। কেন? আবার জাতীয় পার্টিতে সরাসরি বলে দিয়েছে, আমরা মানি না। আমরা মানি না। যেহেতু সে ছিল না এখানে। তার যুক্তি আছে, সে ছিল না, সে বলছে মানি না, ঠিক আছে। কিন্তু বড় দল তো বিএনপি। বিএনপি এবং তার অঙ্গ তার সাথে জোটে যারা আছে। তাহলে গণভোট নিজেও তো দেখেন, বিএনপি তো বহুত দেখেন, বিএনপির মতন একটা দল, তারা তো আর ২০-২৫% আছে। তো ২০-২৫% লোক যদি বলে গণভোট মানি না, তো গণভোটও কিন্তু রিস্কে পড়ে গেছে। এখন ডক্টর ইউনূস যে ভুলগুলি করেছে প্রথম, যেটা আমি আপনাকে সবসময় বলেছি, উচিত ছিল গণভোটটা আগে দেওয়া, নির্বাচন পরে দেওয়া। সে করেনি। কেন করেনি? নিশ্চয়ই তার একটা কোনো ছক আছে। আমি সবসময় তো বলি যে, আমরা যত কথা বলি, দল যত কথা বলুক, ইউনূস সাহেব কিন্তু তার ছকে চলতেছে। এক মন্ত্রী যাচ্ছে, আরেক মন্ত্রী দেখতে পাচ্ছে। আসিফ নজরুল পাইল কোনটা? কিরিরা জুয়া পেয়ে গেছে আবার। একটা মন্ত্রী কয়টা পায়? এত সময় কই পায় মন্ত্রণালয় দেখার জন্য? করছে, আপনার কথা শুনবে না তো সে। সে কারো কথা শুনে, সে যা খুশি সেটাই করবে। আপনার কবি একান্ত কবি একান্ত বাইরে দিবে। শেষ। এই চরিত্রের একজন লোক, খেয়াল করবেন কিন্তু আপনি তাকে স্টাডি করেন না কেন? উনি ইলেকশন দিয়েছেন। উনি এনসিবির বিভিন্ন টক শোতে বলছে তো। এই যে গৌতম বাবু যে বলে, উনি তো বলছে। উনি বিএনপিকে বলছে যে, "আছি তোমার সাথে, জামাতকে তোমার সাথে আছি।" ওই যে দেখেন? গৌতম দাস যেটা বললো এনসি আর কি। আছি। এই যে সবার সাথে আছি কেন? আপনার দরকার কি? আপনি আছি তার মানে আপনার একটা হিডেন এজেন্ডা আছে কিন্তু। কারণ আপনাকে এখানে যে বসছে, শুধু ছাত্ররা বসে নাই। আপনি বসেন না বিষয়টা ইন্টারন্যাশনাল ডিপিস্টের ব্যাপারও ছিল এখানে। ছাত্ররা বই দিতে এসে বললেন, "না, এত সোজা না।" সুতরাং তারও কিন্তু একটা পলিসি আছে। কারণ যে সমস্ত কর্মসূচি নিয়েছেন, এই যে বন্দর নেয়া, খেয়াল করবেন, বা আরো কিছু বিষয় গুরুত্ব জীবী না, এগুলো তো ইমপ্লিমেন্ট করতে হতো তার। উনি যে করতে হবে, জনাব এবং সিনা সাইদ, আমার মনে একটা প্রশ্ন আসছে। আপনি যদি মার্কিন কূটনীতিকের ফোনালাপটা দেখেন, প্রথম দিকে কিন্তু তিনি ইউনূসের খুব প্রশংসা করতেছেন যে ইউনূস অর্থনৈতিক উন্নয়ন করতেছে, শেখ হাসিনার বিচার করতেছে, ম্যান্ডেট আছে তার বিচার করার, রাজনৈতিক দলগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছে, ইউনূসের আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এই আমেরিকার জামাত ইসলামকে যে সমর্থন করতেছে, আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, এর পিছনে আসলে ইউনূসেরও কলকাঠি নেড়েছেন বা ইউনূস আসলে আমেরিকাকে উৎসাহিত করেছেন জামাতকে সমর্থন করার জন্য? এনসিপি যখন জামাতের সাথে গেল, দেখেন, একটা মোটা রাজনীতি, গড় রাজনীতি বুঝেন। বিএনপি কিন্তু এনসিপির সাথে সেই ধরনের অ্যাটিটিউড করতে পারে নাই। ঐক্য সৃষ্টি করতে পারে। একটা গ্যাপ হয়ে গেছে কিন্তু। মানে এই গ্যাপটা শুধু কে নিল? জামাত। এনসিপি চুপ। এবং আপনি ধরে নেন, প্রফেসর ইউনূসের পরামর্শেই তারা জামাতের সাথে গেছে। হুম। এবং এনসিপি মানে তো এনসিপি তার সৃষ্টি। তার সৃষ্টি সে খারাপ হতে দিবে না তো। এবং যখন জামাতের সাথে গেছে আপনাকে বুঝতে হবে যে পাল্লাটা কিন্তু একটু 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 উঠানামা করতেছে। পাল্লা কিন্তু সমান নাই। এনসিপি মিনস ইউনূস। ইউনূস মিনস এনসিপি।
কারণ তার নিয়োগকর্তা তারা যখন একদিকে গেছে এবং তারা যখন দেখা করলো, ভিন্ন ভিন্ন দেখা করে, লং টাইম দেখা কথাবার্তা বলবে, কি কথা বলে তো। আর বিএনপি মনে করতেছে যে যা বলে কিছু আছে, আমি তো এমনি পাশ করে গেছি, 200 সিট আবার আইসা পড়ছে। এই যে তার অতি বিশ্বাস, এটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আর জামাতের মিটিং গুলো দেখেন তো, কি পঞ্চগড়, কি রংপুর, কি ঢাকা, যেখানে যান, এত সুশৃঙ্খল, এত লোক হইতে আসতেছে। অনেকে বলবেন এই জামাত মানে এই করা লোকই, আর তো নাই। এগুলো তো আপনি আত্মতুষ্টি কথা বলতেছেন। আপনি দেখতেছেন না কি হইতেছে? লোক বেশি হচ্ছে কোথায়, কিভাবে বুঝবেন? তারেক জিয়া যেহেতু নতুন প্রজন্মের, বিদেশ থেকে আসে, বিএনপি নেতা, কেউ তার দেখে নাই, ভিড়টা হতে পারে। অনেকে তো দেখতেও আসে তাকে। জামাতে দেখতে আসে না, দে মিন ইট, আসি। এখন ঢাকার বুকে সিটটা আছে, 20টা সিট আছে। জামাতে এটাও বলতেছে যে আমরা আশা করতেছি ঢাকাতে একটা ভূমিধস হবে। কোথায় হবে? না, জামাতের একজন ক্যান্ডিডেট বলছে ঢাকাতে বিএনপিকে একটা আসনও দেবো না। ভূমিধস পেলাম, ভূমিধস। এখন মনে করেন মামুনুল হক তুখোর বক্তা, তার সামনে বক্তৃতা কে পারবে? বক্তা হিসেবে তো সাংঘাতিক। তারপরে তার সংগঠন আছে এবং ওই মোহাম্মদ এলাকায় তার বস্তিদের উপর প্রচুর প্রভাব। ববি হাজ্জা সেখানে নতুন, ভালো ছেলে কিন্তু নতুন। বিএনপির ভিতরে এখানেও কিন্তু হতাশা আছে, বিভিন্ন গ্রুপিং আছে ভিতরে। এখন সেখানে যদি সে বেরিয়ে যেতে পারে, আসতে পারে। জামাতের আমির যেখানে দাঁড়াইছে, আপনি কি মনে করেন উনি ফেল করেছেন দাঁড়াইছে? এগুলো বুঝতে হবে তো। তো জামাতে যে নমিনেশন দিয়েছে, এখানে খেলা আছে তো। এই খেলাটা কি দেখেন না? তারা শেষ খেলাটা খেলবে নির্বাচনে ঠিক 2 দিন আগে। 2 দিন আগে কি খেলা হ্যাঁ, খেলবে? শেষ মিটিং করে দেখা দিবে যে হোয়াট ইজ জামাত ইসলাম। ওই মিটিং গুলো হবে ঐতিহাসিক মিটিং সব। এখন তো বড় মিটিং আসে নাই কিন্তু। তারপরে এর মধ্যে অনেক কিছু ঘটবে। এই বর বাড়াচ্ছে, লেবার পার্টি জয়েন করতেছে তার সাথে শুনলাম। সংখ্যা বাড়াচ্ছে সে। এবং তার তো টার্গেট আছে, আমি এই কটা সিট চাই। সে তো 151 চাচ্ছে না। সে চাচ্ছে আমি সিঙ্গেল মেজরিটি হই, কোয়ালিশন করবো, অসুবিধা কি? সে তো তাতে একটা টার্গেট, সরকারটা গঠন করতে পারি কিনা। যে কারণে সে তারেক জিয়াকে বলেছে যে আমরা যেই যেভাবে হোক আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চাই। আবার তারেক জিয়াও বলেছে ন্যাশনাল গভর্নমেন্ট করবে, সে কাকে দিয়ে করবে? ন্যাশনাল গভর্নমেন্ট করতে গেলে তো এখন তার দল ছাড়া হবে না, ওই জোট, ও তারা তো আসবে না। এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে দেখে। এখনকার রাজনীতিটা কিন্তু চলে গেছে মোটামুটি একটু ভিন্ন অ্যাঙ্গেলে। কিন্তু যতদিন আগে আসবে তখনই কিন্তু বলবে ভারতপন্থী, ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, সৌদিপন্থী, এগুলো বলবে, তুরস্কপন্থী। কিন্তু সব পন্থীর শেষ পন্থী হলো বাংলাদেশ। ইনি বর্তমানে যিনি অ্যাম্বাসেডর হয়ে আসছেন, তিনি এর আগে কাউন্সিলর ছিলেন এখানে 3 বছর। উনি সব জানেন। মানে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন। এবং উনি কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখানে আসছেন। সেই এজেন্ডা কিন্তু সে বাস্তবায়ন করবে, কারণ মাঠ তো খালি। ভারত তো প্রকাশ আসতে পারতেছে না। ওই 3টা নির্বাচনে ভারত ছিল পুরোপুরি ফিল্ড একা, আসতে পারেনি। ব্রিটিশ হাইকমিশন চলে গেল ভারতে, কারোর সাথে দেখা করতে পারেনি। কিন্তু আনোয়ার চৌধুরী যখন ভারতে গেল, বলে দেওয়া হলে এইভাবে কাজ করে শেষ। এগুলি আপনি একটু গুণগতভাবে দেখেন পার্থক্যটা কোথায় আছে। ভারত কিন্তু কোনোভাবেই প্রত্যক্ষভাবে কিন্তু রোল প্লে করতে পারছে না। যেটা করতেছে সেটা আওয়ামী লীগটা করতে নেগেটিভ হয়ে যেতেছে। এই যে একটা মিটিং করলো, মনে করেন একটা জুম মিটিং করলো, যাই করলো, যাই কথাবার্তা বললো, আপনি শুনলেন, আমি সব শুনলাম, নাথিং নিউ। ওটার মধ্যে আছে কি একটা প্রতিহিংসা। শেখ হাসিনা তো 5 দফা দিয়েছে গতকালকে শুনলাম। দফাটা কাকে দিছে? দফাটা কার কাছে দিল? সে বলে আন্তর্জাতিক সম্প্রদায় নাকি তাদের সাথে আছে। আন্তর্জাতিক সম্পদে সবার সাথে আছে, অসুবিধা কি? আন্তর্জাতিক সম্পদে ইউনুসের সাথে নাই, এদের সাথে নাই। ওটা বাদ দেয়, আন্তর্জাতিক সম্পাদক হলো একটা গোলালু। মেইন কথা বলেন আমেরিকা কি চায়, সিঙ্গেল ইন দ্য ফিল্ড। ট্রাম্প কি বলে? ট্রাম্পের প্রতিনিধি রাষ্ট্রদূত কি বলে? এবং উনি তো সবার সাথে দেখা করতেছেন, কথাবার্তা বলতেছে। কিন্তু এরপরে যে মেসেজটা বললেন সাংবাদিক দিছে, মূল মেসেজটা কি? যদি তারা দেখেন বিএনপির সাথে ভারতের সম্পর্ক আসলে আছে, তাদের অঙ্কে অ্যানালাইসিসে, অবশ্যই সেটা তাদের জন্য ভালো না, তখন তারা ওই সমর্থনটা করবে না। তারা জামাতকে রাখছে একটা, একেবারে সরাসরি হাতে রেখে দিছে, এই দলটা যে কোনো কারণে হোক
তারা ভারতবন্দী হবে না, এটা গ্যারান্টেড। আর এই দলটা হতে পারে নাও পারে। আবার যেহেতু বিএনপির ভিতরে প্রচুর ভারত প্রেমিক রয়ে গেছে, কথাবার্তা হচ্ছে, কাজে আপনি কিভাবে বলবেন? তো সবকিছু মিলিয়ে দেখেন, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন যতই ঘনে আসবে পিকচারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছে কাকে ভোট দিবে। এই যে অসিলেটি, যেটা আমরা বলি যে মানে যেটা সুইং সুইং ভোট যেগুলো বলি আমরা, এটা কে পাবে? আপনি কি ইচ্ছা করলে পারবেন? শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইলেকশন করতে দেননি, যে কোনো কারণে হয়নি। কিন্তু ওখানে জিএনজি আছে না? হইলে কি হতো? জামাত পাশ করে যেত। তো জামাত যখন পাশ, এটা তো সব ভোটার, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রই তো ভোটার। এরা যখন একটা ফোর্স, এরা কিন্তু হঠাৎ করে দেশটা গড়তে চায় কিন্তু। আগামী দেশ গড়তে গেলে কিন্তু অনেক কিছু হিসাব কিতাব আছে। জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ আছে পর্যন্ত, জমি দখল করছে, ক্ষেত দখল করছে, মার্কেট দখল করছে। না, অভিযোগ আছে তারা মানুষের কাছে বেচতে টিকিট বিক্রি করতে চায় ভোটের লোভ দেখিয়ে। এই অভিযোগটা কে করছে? বেহেশতি কে বলছে কথাটা? হয়তো দলের কোনো কর্মী লেভেলে কেউ বলছে, খেয়াল করে নিন। কর্মী লেভেলের কথা কিন্তু জামাতের কথা না। মূল ফান্ডামেন্টাল পলিসি হচ্ছে কর্মীরা অনেক কিছু বলতে পারে, বিএনপি বলতে পারে। আপনি দেখবেন মূল নেতা কি বলছে, বলে পলিসি রেখে। জামাতের কি মাথা খারাপ হয়েছে কথা কইব? জামাত একটা ইসলামিক দল তো একটা, সে কেন বলতে বেহেশতি লিখে দেবো? এগুলি বলছে আর চরমনায় পীর সাহেব নিজে বলছে, আওয়ামী লীগের আমলে বলছে যে তাকে স্বপ্ন দেখছে হুজুর রসুলকে, সে বলছে এগুলি। ওটা তো সে সরাসরি বলছে। জামাতে যারা বলছে, যে লেভেল থেকে বলছে, আমার কাছে গ্রহণযোগ্য না তো। এটা জামাতের বয়ান না তো। বয়ানটা জামাতের স্ট্যান্ড পয়েন্ট বয়ানটা না। পরে জামাত তাদের ধমকাইছে, শাসনকে বলল না, বলেনি। অতি আবেগে বলে ফেলেছে। আপনাকে দেখতে হবে ব্যক্তি বলা আর দলে বলা এক জিনিস না। ভ্যানিস্তে টিকিট বিক্রি করে এটা কে বলতে গেল? তারেক জিয়া। তা আপনি কেন বলতে গেলেন? আপনি একজন কর্মীর উত্তর দিলেন কেন? একজন কর্মী কি বলছে কি না বলছে, আপনি পার্টির চিফ, মেবি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার বাংলাদেশ। আপনি কেন একজন কর্মীর কথা নিয়ে বলতে চাইবেন ওরা ভ্যাসলিন বিক্রি করে? কার কাছে বিক্রি করছে? আনে লোগান। এর উত্তর পাবেন তো? উত্তর তো সামনে পাবেন এগুলি সব। সেই দিন সামনে আসতেছে তো। আমি বলছি এই কথা বলছে, জামাত ইসলামের কেউ না কেউ কথা বলছে, ২-১ জন। তারা কিন্তু নিম্ন পর্যায়ের লোক সব, ওই স্তরের না। আমি তার কথা এই কথা বলব না যে দলের কথা। বলতেই পারেন। তারেক জিয়া যখন বলেন ভূমিকম্প তাদের জন্য হইছে, এটা দলের কথা। উনি যখন বলেন বেহেশতে টিকেট, এটা তার কথা। উনি যখন বলেন ৭১ এর সেই স্মৃতির কথা, এটা তার কথা। উনি যখন বলেন মা বোনদের ইজ্জত দিছে, এটা তার কথা কিন্তু। এইগুলি আপনি দেখবেন যে ২ নেতা কি বলতেছে শীর্ষ পর্যায়ে। ওইটা কিন্তু আস্তে, আস্তে যেয়ে শেষ পর্যন্ত ৩-৪ তারিখ একটা শেপ নিবে কিন্তু। ৫ তারিখের পরে যে রাজনীতি হয়ে যাবে স্পষ্ট। মানুষ চিন্তা করতেছে তো। এখন বড়, বড় মিটিং লোক হইতেছে, এটাও কিন্তু নিয়ামক শক্তি না। এটা একটা ইন্সপিরেশন। আপনার মিটিং এ কত লোক হইছে ৫-১০ জন, তারটা ১৫ জন। আপনার ৮ জন, তার ৩ জন। কিচ্ছু আসে যায় না। এরা হচ্ছে আপনার সমর্থক। কিন্তু ভোট তো হবে কোটি, কোটি লোকের। ১২ কোটি লোক ভোট দিবে। সেখানে মনে করেন যদি ৮ কোটি দেয়, ওই ৮ কোটি লোকের মধ্যে প্লটিং ভোটই তো বেশি। আপনার দলীয় ভোট কয়টা আছে? বিএনপির সেই বলতে এত পার্সেন্ট আছে। এই ১৩ বছর পরে, ১৫ বছর পরে বলতে পারবেন না আপনার অবস্থানটা কোথায়? সব চেঞ্জ হয়ে গেছে তো। এখন সবগুলি ঢেলে সাজান। এবার দেখি তো কার দলে কতজন আছে? এই নির্বাচন কিন্তু বলে দিবে যে কার দলে কতজন আছে। কতজন আওয়ামী লীগের পক্ষে চলে গেছিল। চলে আসবে তো। তারপর আসেন, খেলা তো আছে। বগুড়া গেলেন, জামাতের আমির। ঐতিহাসিক মিটিং সব জায়গায় হচ্ছে তো। হ্যাঁ, দলের লোক আসছে তার। এক কথায় আমার। দলের লোকরা আসছে সব। এরা তো ভোটার নাও হইতে পারে। আসছে। কিন্তু এই দলের লোকদের সব হবে না। আপনাকে ফাইনাল করতে হবে ফরিদপুর বিল আসে। যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ স্ট্রং, ফরিদপুর, গোপালগঞ্জ এই যে আসে। এখানে কারা ভালো করবে? এখানে যদি জামাত ভালো করে, কিছুটা আওয়ামী লীগের, কিছুটা তাদের সেই সাংগঠনিক শক্তি, তারাও দেখবে সেটা। হতে পারে।
কিন্তু আওয়ামী লীগের ভোট কি জামাত পাবে এটা আমরা বলতে পারবো না। জামাত পায় মির্জা ফখরুলের কথা বললো কেন? জামাত তো খেলে আস্তে আস্তে। জামাতের স্ট্র্যাটেজি দেখেন না কেন? ওদের কৌশলটা হলো সাংঘাতিক কৌশল কিন্তু। বিএনপি কিন্তু কৌশলে পিছিয়ে আছে। বিএনপির কৌশলের মধ্যে যারা আছেন জামাতের সাথে আকাশ পাতাল পার্থক্য কিন্তু। তারা ম্যাচিউরড এবং অত্যন্ত ডিসিপ্লিন, কিন্তু বিএনপিতে এতটা হচ্ছে না। ওই সমস্ত কারণে বললাম তারেক জিয়া কখন কি বলবে না বলবে সে তার ব্যাপার। উনি যা বলবে সবাই বলে ঠিক আছে। আমাকে এমনও বলেছে ২-৪ জন যে তারেক জিয়া এই কথা বলে নাই। কি বলে নাই? সে কি বলে নাই? ভূমিকম্পের কথা বলে নাই। তুমি কেমনে জানলা? আমি শুনছি তো। আমি তোমার কান ভরা। তুই বয়রা। কিছু শোনোনি। জেল যন্ত্র কইতাছে বলতে পারবো না। এই দিয়ে করছে। AI দিয়ে করছে। কিছু আছে অন্ধ। অন্ধ কানা বরাদ্দ দিতে হবে না। এটাই হলো কেমনে? উনি বলছে যে সবাই জানে এটা। ওপেন, এটা তো লুকোচুরি কিছু নাই। উনি এখনো বলে যাচ্ছে। এখন উনার ভিতরে আবেগ আছে, উচ্ছ্বাস আছে, ভুল সেও করবে, করতেই পারে। মূল ভুলটা কি? যে আপনার যে মূল প্রিন্সিপাল যেটা বলতেছেন, যেমন উনি বলছেন কার্ড সম্পর্কে, ফ্যামিলি কার্ড। জামাত বলছে আমরা ভালোবাসার কার্ড চাই। কেন ভিক্ষুক বানাবো? আমরা কেন ভিক্ষা বানাবো? ভিক্ষা দিব কেন আমরা? আমরা ভিক্ষুক তৈরি 4.5 কোটি ভিক্ষুক কেন তৈরি করবো আমরা? এত টাকা কইতে আসবে আমার? রাষ্ট্রের টাকার কি লেগে গেছে? আবার দেখেন সে বলছে যে হয় ক্যাশ অথবা ইন কাইন্ড। ইন কাইন্ডে যদি যায় তাহলে 2,500 টাকার জিনিসপত্র কি সে পুরোপুরি পাবে? না ওখানে কারচুপি হবে, চুরি হবে। এগুলো বিশৃঙ্খল পরিবেশ কিন্তু। আমি মনে করি ফ্যামিলি কার্ড কনসেপ্টটা ভালো। কিন্তু বাংলাদেশের আলোকে কিন্তু টিকবে না এটা। এটা কিন্তু অনেকটা বেসামাল হয়ে যাবে কিন্তু। এটা হবে না কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে আপনি কর্মসূচি দিবেন। যে আপনার আত্মনির্ভরশীল কি হইতে পারে? দিচ্ছেন, তিনিও কর্মসূচি দিচ্ছেন। আমি মনে করি ফ্যামিলি কার্ডটা তার একটা মুখরোচক কথা। এটা হিতে বিপরীত হবে। এই ফ্যামিলি কার্ড নিয়ে দেখবেন যে পাবে, তিনি যদি ক্যাশ না পান, তাহলে ইন কাইন্ড যখন পাবেন, ওখানে অনেক কিছু উলটপালট হয়ে যাবে। এটা বাঙালির দোষ হবে। চরিত্র তো আমাদের একটা ভালো না। এটা বুঝতে হবে তো। এইখানে কিন্তু জামাত ইসলাম স্পষ্ট বক্তব্য দিচ্ছেন। কি হতে পারে এখানে? কাজে আপনি বললে নারী অধিকার দেওয়া হবে। বিএনপি বলল। এর বাধা কথা হচ্ছে। জামাত বলে দিল, হোয়াট ইজ নারী অধিকার? চরম তারা সম্মানিত হবে। তারা সম্মানিত হবে। কারণ তারা মায়ের জাতি। মাকে অসম্মান করা যাবে, বোনকে অসম্মান করা যাবে। দেখেন তো কথার স্টাইল কি? মাকে অসম্মান করা যাবে না, বোনকে করা যাবে। তাদের সম্মান দায়িত্ব আমাদের। এবং কোরআন বলেছে, পুরুষকে তোমরা চোখকে সংবরণ করো। যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে না তাকায়, একবার তাকাইতে পারে, দ্বিতীয়বার না। তাহলে কিন্তু ওই পুরুষ কিন্তু ওই নারীর জন্য একটা আশীর্বাদ, প্রোটেকশন। জামাত সেই প্রোটেকশনটা চাচ্ছে। পুলিশ চাচ্ছে না তো, প্রোটেকশন চাচ্ছে। এটা কি উত্তর দিবেন আপনি? এবার জামাত যদি বইলা থাকে, এবার জামাতের কর্মীরা, নেতারা এটা পালন করবে কিন্তু। অন্য দল কি করবে? পালন করবে? না, জামাতের ইসলামের আমির বলেছিল যে ক্ষমতায় গেলে নারীর 5 ঘন্টা কাজ, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। কাদের জন্য? কাদের জন্য? না, নারীদের জন্য। কোন নারী? ইন জেনারেল সব নারী 5 ঘন্টা। ওখানে মাতৃসদনের ব্যাপার আছে এটা। না, আমি ওইদিন শুনলাম জাফরুল্লাহ চৌধুরী সাহেবের স্ত্রী শিরিন হক, তিনি বলেছেন যে এখনই বলতেছে এগুলো ক্ষমতায় গেলে না জানে কি কি আইন করে, এবং তিনি মনে করতেছেন যে জামাতের এগুলো সব হচ্ছে মুখোশ। তারা ক্ষমতায় গেলে তাদের আসল চরিত্র দেখাবে। 5 ঘন্টা ব্যাখ্যা দিচ্ছে সে। সে ব্যাখ্যা দিয়ে বলছে এইভাবে। সে কিন্তু মুখে বলে নাই শুধু। উইথ এক্সপ্লেনেশন দিছে কিন্তু। জাফরুল্লাহ চৌধুরীর ওয়াইফ কি অ্যাকচুয়ালি বলছে আপনাকে? তারা বলতে বলে। তারা তো আংশিক কথা বলতেছে তো। সে বলছে 5 ঘন্টা করবেন, ওই 5 ঘন্টা আরেক গ্রুপ চলে আসবে। আপনার কাজ তো করে থাকবে না। লোক তো রয়ে গেছে এখানে। তো পিকচারটা তার পুরো বক্তব্যটা যদি নিয়ে আসেন তো দেখবেন যে ঠিক আছে। তার বক্তব্য সে ঠিক আছে। তার পলিসি। সে তো কথা কয় নাই 5 ঘন্টা কাজ করবে সবগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এ বলছে নাকি? তা বলে নাই। সে বলছে আরেক গ্রুপ এসে কাজ করবে। তাদের তো একটা পলিসি আছে। আমি সেইজন্য বললাম যে টক শোতে যারা কথা বলতেছে, তারা বিএনপি বা জামাতের মূল কর্মসূচিটা অনেকেই কিন্তু পুরাপুরি পড়ে নাই। পেপারটা পড়তেছে, সে কথা বলতেছে। না। আপনি যখন রাজনীতি বিশ্লেষকে আসবেন এখানে, কথা বলবেন, মানুষ শুনবে আপনার কথাগুলো। আর বিভ্রান্ত করবেন না।
ওই জায়গাটা কিন্তু সমস্যাটা হয়ে গেছে। জামাত যখন বলে একটা সিটও ঢাকাতে পাবে না, শেষ। সে কিন্তু কাজ করে যাচ্ছে। ধরেন আপনি যদি জিজ্ঞেস করেন আগামী সরকার কে গঠন করবে? যদি আপনি জিজ্ঞেস করেন, আমার উত্তরটা কি হবে জানেন? উত্তরটা হলো আগামীতে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল সৃষ্টি হবে। যেই সরকার গঠন করে অপোজিশন খুব স্ট্রং হবে। আপনি ১৫০ টা পেতে পারেন, অপোজিশন ২০ টা পেয়ে যাবে। স্ট্রং অপোজিশন যে ১৪ সালে যেটা হয়েছিল। খেয়াল করেন কিন্তু। ১৪ সালে না, আমি ১৪ সালে। না ১৪ সালে তো একতরফা নির্বাচন হয়েছে। এর আগে যেটা খালেদা জিয়া জিজ্ঞেস করলো না একটা ৮ না ৮ এ তো কম পাইছিল। না ৯৬ সালে জি ৯৬ সালে সিট পেয়েছিল সে অনেক। ৯৬ সালে সম্ভবত বিএনপি পেয়েছিল ১১৬টার মতো। হ্যাঁ, বিরোধী দলে ছিল, খুবই স্ট্রং অপোজিশন পার্টি। ৯৬ সালে স্ট্রং ছিল। এইবারকে আমার প্রপোজিশনটা হচ্ছে সরকারকে গঠন করবে আমি জানি না। আমি এটা জানি একটা স্ট্রং অপোজিশন হবে। সেটা বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে। এবং এটা আমাদের জন্য জরুরি। এইটা শুভ লক্ষ্য, এই নির্বাচন একটা শুভ লক্ষ্য হচ্ছে আমরা দেখতেছি যে অপোজিশনে যেই থাকবে সে হালকা হবে না। হি মাস্ট বি কেয়ারড এন্ড সাউন্ডেড। তাকে আপনাকে কেয়ারে নিতে হবে। এইটা হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা অগ্রগতি। জি এই দিক এখানে থেকে জি বলেন। আপনি বললেন ক্ষমতা যাবে, আমি বলবো না কে ক্ষমতা যাবে। যে মনে সে যাবে। আমি তাকে আছি অপোজিশন দিকে। একটা ভালো অপোজিশন হবে। আপনার চরমোনাইয়ের পীরের সঙ্গে জামাতের জোট ভেঙে গেল। এখন চরমোনাইয়ের পীর সাহেব ২৫০রও বেশি আসনে তার প্রার্থী দিয়েছে। এখন এটা কিন্তু একটা অশনির সংকেত জামাতের জন্য, কারণ চরমোনাইয়ের পীরের ভোটাররা কিন্তু জামাতকে ভোট দিত। এখন জোট ভেঙে যাওয়াতে তারা ভোট দিবে হাত পাকাতে, তাহলে সেখানে বিএনপি আগে গেল। এটাও কিন্তু আমাদের দেখতে হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এবং দ্বিতীয়ত, গতকালকে ফেনীতে গিয়েছিলেন জামাত ইসলামের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তিনি ওই যে মুজিবুর রহমান মনজেবি পার্টির যে সভাপতি, তার আসন কিন্তু জোটের সদস্য হিসাবে তার প্রচারণা কিন্তু জামাতের নায়েবে আমির করতেই পারেন। তিনি সেখানে বলেছেন যে যদি আমরা ইসলামী দলগুলোকে নিয়ে জোট করতাম তাহলে সবাই কইতো এটা মৌলবাদী জোট। এখন আমরা এনসিপি রে নিছি, এবি পার্টি রে নিছি, লিবারেল ডেমোক্রেট রে নিছি, এখন হইছে এটা জাতীয় জোট। ওই দিন আমি গেলাম মার্কিন দূতাবাসে, আমার দূতাবাস কই তোমরা ইসলামী আন্দোলন জোট করো কেন, ওরা তো মৌলবাদী। তাই বলছিলাম সমস্যা নাই, আমরা ওদেরকে সরাইয়া দিব। উনি ওপেন কত সময় বলতেছে এটা। আপনি কি মনে করেন আসলে কি এই মার্কিন দূতাবাস বা ডক্টর ইউনুস তারাই বলতেছে যে জামাত ইসলামকে এই তোমরা এদের সঙ্গে থাইকো না? এই জোট ভাঙার পিছনে কি আসলে ওরাও দায়ী নাকি? শুনেন, চরমনের পীর সাহেবের যে দাবিগুলি ছিল, অনেকগুলো সিট চাইছে এবং সে পারে তো প্রধানমন্ত্রী পদে চাই বসে। কারণ সে একবারও চিন্তা করে নাই জামাত হচ্ছে বৃহত্তম দল। চরমনের পীর সাহেবের মুরিদ আছে কিন্তু। আট্টসের মুরিদ আছে। সব পীরের মুরিদ আছে। এই মুরিদরা কিন্তু আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি সব পার্টির। এই মুরিদরা কিন্তু আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে এবং ওয়ার্কার্স পার্টিও করে। ভোট দেওয়ার সময় কিন্তু সে কিন্তু তার ওই নিশানা পড়লে পার্টিকে করে। উদাহরণ দিয়ে বলি আপনি, ৮৮ জন নির্বাচনটা করলো এরশাদের সময়। আমি দেখেছি এরশাদ সাহেবের মিসেস রওশনের সাথে হাতে তসবিহ। চিন্তা করতেছে পুরা জামান বাজত হয়ে যাবে। পরে কি দেখা গেল? ৮৮ কোনো সিটি নেই। কারণ ওই মুরিদরা তো পীর সাহেবের মানছে ইহকাল পরকাল দিশায়। ওরা তো ইহকালের জন্য চিন্তা করে নাই তো। কাজে হাত পাখা যেটা বলতেছে, হাত পাখা একটা সিটও পাবে না। কারণ যেন একটা সিটও পাবে না, তো কি করবেন আপনি? ইভেন যে আসনে বসে আছে ইসলামী আন্দোলনের যে নেতা বরিশালের, উনি কি পাবেন? তবে সে প্রচুর ভোট পাবে কেন? ওই যে তার মুরিদ আছে, মুরিদদের মধ্যে যারা বিএনপি করে, বিএনপি না তারা ভোট দিবে, তারা বিএনপি ভোট দিবে, জামাতে ভোট দিবে তারা। সুতরাং জামাত ইসলামের ভোটটা কিন্তু ওইভাবে ধরেন না যে তারা ভোটটা, আমি ধরি না যেটা। আমি কোন পীর দরবেশের যে মুরিদ আছে আমি তাদেরকে কিন্তু নিয়ামক ফ্যাক্টর মনে করি না। কারণ তারা হচ্ছে লাবড়া তরকারি। লাবড়া তরকারির মতন আইছে এবং যখন প্রয়োজন দেখা দিবে আবার তারা সর্ট আউট হয়ে যাবে।
অতএব খিলাফত আন্দোলনে যারা আছে তারা সব দলের লোক, আধ্যাত্মিক চেতনায় গেছে, কিছু পাওয়ার জন্য গেছে, আবার যখন রাজনীতি চলে আসবে যার যার দল তার। ওখানে তো এমন লোক আসে যায় না, বিএনপিতে এমপি ইলেকশন করতে আসে না লোক এনে, ও তো খেলাফত আন্দোলনের মুরিদ, তো বিএনপিতে এমপি হয়েছে, সে ভোট দেবে নাকি? আপনার পীর দরবেশে ভোট সাইজ করে ফেলা সবসময়। কোন পীরের মুরিদ কিন্তু রাজনীতির কারণে তারা ভোট দিবে না, এটা তো ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস। এই জন্য ইসলামী আন্দোলন যে তারা এসে 200-300 যে আর সিট দিছে, একটা সিটও পাবে না। এবং জামাতের কোনো ভোট তারা সেখানে নষ্ট করতে পারবে না, তারা বিএনপির ভোট নষ্ট করতে পারবে না। তাদের মুরিদ আছে যে অন্ধভক্ত দিবে তারা। আমি তো অনেকেরই চিনি, ওই তাদের মুরিদ, তারা বিএনপির বড় বড় নেতা, তারা ভোট দেবে কেন? ওখানে আওয়ামী লীগের লোক আছে, তার কাছে যায়, জাতীয় পার্টির লোকও যায়। আপনি পীর দরবেশের ব্যাপারগুলো অন্যরকম, কিন্তু উনি একটা ওয়াজ মাহফিল করুক, লোক হবে কিন্তু। বাট কিছু কিছু আমেল ওই মাহফিলের লোক দেখে মনে করে আমি দাঁড়াইলে বোধহয় এমপি হয়ে যাব। এটা তো মাহফিল, ওটা তো ওয়াজ মাহফিল, তাই না? আপনি যদি ইট ভাটা দেখে যদি মনে করেন এগুলি বিল্ডিং, তো অবস্থা কি? ইট ভাটা তো সাজায় রাখছে, ইট তৈরি করতেছে। কাজেই একেবারে পলিটিক্যাল সায়েন্সের ব্যাখ্যা দিই আপনাকে। জি। সেটা হচ্ছে কোন পীর দরবেশ ফকিরের যে মুরিদ, এটা তার মুরিদ, তার চিন্তা দর্শনের মুরিদ। এরা সব পার্টিতে আসছে, এরা যখন ইলেকশন যাবেন, যার যার সমাজ তার, ওখানে পাওয়া যাবে না। তো বড় মান 88। খিলাফত আন্দোলন দিছি তো, আপনি দেখেন না একটা সিট পায় কিনা। হ্যাঁ, তবে তারা পটেনশিয়াল ক্যান্ডিডেটদের কিছু ভোট তারা নিয়ে যাবে। এক থাকলে হয়তো কি বাড়তো এটা, কিন্তু অসহায়ের উপায় নেই। এক থাকলে বিশেষ করে বরিশাল এলাকায় তো তার প্রভাব আছে একটা। এই বরিশালে কি সে মেয়র হতে পারবে? কোনটা মেয়র হতে? মেয়র এক জিনিস, আর ওই যে সিল্লায় বসছেন এক জিনিস কিন্তু। একটা হচ্ছে আপনি সিল্লায় বসছেন, মানুষ আসতেছে টাকা পয়সা দিতেছে, অন্য জিনিস। আর মেয়র তো অন্য জিনিস, প্রশাসন। ওটা হবে না তো। আর এই সমস্ত জায়গায় কিন্তু আমি মনে করি পীর দরবেশে না যাওয়াই ভালো। আমাদের সমাজটা যেহেতু এখনো করাপ্ট, পলিউটেড, এখানে আসতে হলে কিন্তু অনেক সংস্কার প্রয়োজন। সংস্কার বিহীন অবস্থা এখানে আপনি আইসেন না। দুর্নীতি এখানে হবে, আপনি কি করবেন? কিছু করতে হবে, তখন আপনার উপরে দুর্নীতি হবে। সব পীর দরবেশের যেটা বলতেছি, আপনারা কখনো কোন সময় নির্বাচনে যায়েন না, কারণ সমাজ সংস্কারটা না হলে পারবেন না। এবার ধরো যে সংস্কারটা হয়ে যায়, এইবার যেটা হলো অনেকটা ভালো হইলো, অনেক সুবিধা হলো। যদি না হয় তো কি করবেন? কিছু একটা হয়েছে তো, এবার তো ধাক্কা খাইছেন তো। যদিও বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসিশন দিয়ে রাখছে, হয়তো সেগুলো সে করবে না। আবার এমন হতে পারে 6 মাসের জায়গায় সে 1 বছর লাগাই দিতে পারে, 1.5 বছর লাগাই দিতে পারে, দেখি না কি হয়। তো সংকট হবে একটা জায়গায় কিন্তু। যেহেতু রাষ্ট্রপতি বলে দিছে আমি এই পদে থাকবো না নির্বাচনের পরে। নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত থাকবে। এবং তার মেয়াদ হচ্ছে 5 বছর পুরা। সরাতে পারবেন না। যেহেতু আমাদের নিয়মে নতুন প্রেসিডেন্ট আসতে হবে, তিনি থাকবেন না বা উনাকে রাখবে না, উনার চলে যেতে হবে। চলে গেলে তো আপনি রাষ্ট্রপতি বানাবেন একজন। কাকে বানাবেন? সনদ অনুযায়ী, সনদ তো বাস্তবায়ন হয়নি অবধি। সনদ এটা তো এটা 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 তো এটা তো সহজ। জামাত ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, বিএনপি ক্ষমতায় আসলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি। আসেন। তাহলে কি দাঁড়াইলো? আপনার কথা ছিল রাষ্ট্রপতি যিনি হবেন তার কিছু ক্ষমতা থাকবে। নতুন ক্ষমতা। সেই ক্ষমতা তো এখন আসে নাই। আগে তো সংবিধান সংশোধন করবে, তারপর আসেন না। ওই পর্যন্ত কিন্তু এই সংবিধান চলবে। এই সংবিধান চলবে। এখন মির্জা ফখরুল হবে কি হবে না, এটা তো বলতে পারেন না। বলা যায় না। ইউনূস সাহেবকে রাখতে পারে জামাত। কারণ ইউনূসের পশ্চিমা বিশ্বে যে স্বীকৃতিটা আছে, জামাতের জন্য প্লাস পয়েন্ট। এবং হতে পারে এটা, আমি অস্বীকার করি না। কিন্তু বিএনপি তাকে রাখবে না। বি সিওর। সেই বিরোধ তার সাথে হয়ে গেছে কিন্তু। হয়ে গেছে বলেই কিন্তু অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই যে এত সম্মান দিল, কে দিল? ইউনূস। এই সম্মান দিয়েছেন কে ছিল? সরকার ছিল তো। একটার উদ্দেশ্য কি ছিল? সমঝোতা। হয় নাই তো? কারণ তারেক জিয়ার নিজস্ব একটা পলিসি আছে তো। তারপরে যদি মনে করেন তারেক জিয়ার সাথে ভারতের সম্পর্ক থাকে, অবশ্যই ইউনূসের আসা সম্ভব না এখানে। সবগুলো গভীরে চলে যান না কেন? ইচ্ছা থাকলেও সে পারবে না কিন্তু।
তারও তো কিছু না কিছু বুঝা আছে। ডক্টর ইউনূসের সেফ সাইডে জামাত ছিলাম। জামাতের রাষ্ট্রপতি ওইভাবে নাই, আসতে পারে সে। এখন মনে ডক্টর ইউনূস যদি প্রেসিডেন্ট হয়, জামাত যদি ক্ষমতায় থাকে, তাহলে তো আপনি আরো বলতে পারবেন না মৌলবাদী। কেমন খেলা কিন্তু বহু মারাত্মক বললাম, যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই তো প্রথম দেখা দিবে কি করলেন। বিএনপি যদি মির্জা ফখরুলকে দেয়, কথা কথা নাও দিতে পারে, তারে যে মনে করতে পারে আমার সবচেয়ে অবিডেন্ট কে, হিজ মাস্টার ভয়েস, সে হবে। দল কিছু বলবে, সে দলের চেয়ারম্যান। দলের চেয়ারম্যান ছাড়তে হলে তো তাকে কনস্টিটিউশন সংশোধন করতে পারে। জুলাই সনদ সংবিধান আনতে হতো, 1-1.5 বছর তো এই সংবিধান চলবে তো, এই চালু বর্তমানটা। এই যে দেখছেন কি পেশাল দেখা দিছে। যদি বলতেন জুলাই সংবিধানটা পাশ হওয়ার সাথে সাথে, সংবিধান গণভোটে পাশ হওয়ার সাথে সাথে এটাকে আমরা নিয়ে যাবো, ওই ওই অনুপাতে যে পর্যন্ত এটা বাস্তবায়ন না হয়, মানে সংবিধান না আসে, এটা তখন অটো চালু হয়ে যাবে। কিন্তু বলেন এটা, আমি তো বলছি যা লাউ তাই কদু, তা কদু তাই লাউ। যে নির্বাচনটা হচ্ছে, যারা আশাবাদী হচ্ছেন, একটাও হবে না। 1 বছর 1.5 বছর জুলাইব, দেখতেছি ওই প্রেসিডেন্ট একজন হবে, ওই টিমিড প্রেসিডেন্ট যেটা বলি, আব্দুর রহমান বিশ্বাসের মতন, ফখরুদ্দিন আলী আহমদ ভারতে যেটা ছিল, ওরম হবে। তাহলে লাভটা কি? হেড অফ দ্য হেড, হেড অফ দ্য হেড অফ স্টেট হাং ডাউন, এই যে মাথা মতো, দেশ কি চলবে? উনি জাতির বিবেক না তো, ওনাকে বলা হচ্ছে সংবিধান রক্ষক। চিন্তা করবেন, ডিফেন্ডার কনস্টিটিউশন। উনি জাতীয় স্বার্থের প্রতীক, উনি বিবেক। ওনার বিবেকটা কি? পলিটিক্যাল অব্লিগেশন, বিকজ হি ইজ ইলেক্টেড বাই পার্টি ইন পাওয়ার। এই যে পার্টি ইন পাওয়ার, আপনি নমিনেশন কেন দিবে? এই আনুগত্য কি কিং এর আছে? কিং তো আনইলেক্টেড, হেরিডিটি আসতেছে, আপনি কেন তার সাথে তুলনা করতেছেন? এই যে টক শোতে এসে পেশাগুলি পারে কিছু পণ্ডিতরা, কেন পারে না? ইংল্যান্ডের রাজা তো অন্যভাবে তৈরি হয়, জন্মগত ভাবে তাকে তৈরি করা হয় রাষ্ট্রের পয়সা দিয়ে, এমন ইলেকশন লাগে না, সব নেতা তারা দান দেয়। আর আমার এখানে রাষ্ট্রপতি তৈরি করা হয়, কে তৈরি করে? পার্টি ইন পাওয়ার, মেজরিটি পার্টি। তো যে তার নমিনেশন দেয়, এটা একেবারে পলিটিক্যাল অব্লিগেশন অফ দ্য চেয়ার প্রেসিডেন্ট। এই পলিটিক্যাল অব্লিগেশনের কাছে কনস্টিটিউশনাল অব্লিগেশন মাই খেয়ে যায়। আমরা কি সংবিধান তো করতেছি, ইলেকশন করলাম, আদৌ কি এগুলো হবে? সহজ হবে, সহজ হবে না। তৈরি দলের পরিষদ চেয়ারম্যান কে হবে? খেয়াল করেন কিন্তু, বিভিন্ন বডি চেয়ারম্যান কে হবে? সেভাবে হবে না, ওখানে তো চলে আসবে। কারণ তখন দেখেন, তখন তো তার যে সামনে কেউ নাই, হেড অফ পার্টির যিনি হেড হন, তার সামনে কেউ নাই। আর জামাত হলে কিন্তু বোঝাপড়া আছে, এখানে একটা কমিটি আছে, বোঝাপড়া আছে, এখানে কিন্তু একতরফা কিছু হবে আর করবেও না সে। এইখানেই পার্থক্যটা, যে সুশাসন যেটা বললাম, আফটার ইলেকশন সুশাসন, এই সুশাসন তো বিরাট ব্যাপার। অর্থনৈতিক, সমাজ, সব জায়গায় আপনাকে একটা ব্যালেন্স পলিটিক্স করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো দেখেন, তাহলে এই যে সুশাসনের কথা বললেন, তাহলে কি মার্কিন কূটনীতিকের কথাই সত্য যে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি করে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলবে? বিএনপি সেভাবে সুশাসন করতে পারবে না, চেষ্টা করবে, তার এই যে চেষ্টা করবে, হবে না সেভাবে। কেন হবে না? আপনি লোক পাবেন কোথায়? দল তো, আপনি যদি বাইরে থেকে লোক নিয়ে আসেন, কাজ করতে পারবেন না তো, সে অফিসে বসতে পারবে না, চোখ ঘিরে রাখা করতে সব। এই যে দলটা যে চলে গেল এরকম, জামাত ইসলাম সেটা না তো। জামাত ইসলামের মন্ত্রী ঘিরে থাকবে না, কমিশন ঘিরে থাকবে না, কিন্তু টেন্ডারে ঘিরে থাকবে না, কিন্তু এখানে থাকবে তো, এখানে থাকবে। এই যে বলা হয়েছে জামাত ইসলাম পাওয়ার আসলে মদের লাইসেন্স বাতিল হবে, মদের লাইসেন্স বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে, সৌদি আরবে কি মদের লাইসেন্স দিছে? দিছে মনে মদ, সম্ভবত। সেটি বললাম, ক্লাব হয়েছে। জামাত তো বলে দিচ্ছে আমরা সব জায়গায় ড্রাস্টিক অ্যাকশন নেব না, কারণ মদের সাথে একটা ইনকামের সম্পর্ক আছে, বিদেশিদের সম্পর্ক আছে, পর্যটনের সম্পর্ক আছে। আপনাকে বাস্তব আসেন না কেন? হ্যাঁ, তারা এটা করবে, কিছু আর নিয়ন্ত্রণ করে আমার কথা, ড্রাগস ব্যবসা তারা বন্ধ করে দেবে,
সীমান্ত পাচার হবে না। আর ঢাকা সিটি দেশে কোথাও ড্রাগসই থাকবে না, কারণ ওইখানে জামাতের স্কোয়াড কাজ করবে। এবং মদকেও শুধু বিদেশিদের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে হয়তো বা। পৃথিবীর সব দেশই, সৌদি আরব আছে, অসুবিধা নেই, এটা তো তাদের খাবার, না দিবেন কেন আপনি? রোজা রাখবো আমরা, যে রোজা রাখতে পারবে না অন্য ধর্ম, তারা কি খাবে না? সে কি করবে? ওই যে যখন খাবে ঢাকনা দিয়ে খাবে, আমরা না দেখি, কিন্তু তার খাবার বন্ধ করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু আলোচনা হচ্ছে না। ইসলামের যে মৌলিক ভিত্তিটা, আপনার রোজার সময় রোজদারকে সম্মান দেখাতে হবে। আপনি খাইতেছেন, খান, আপনার ক্ষুধা লাগছে, আপনি অন্য ধর্মের লোক আপনি কি করবেন? হিন্দুরা খাবে না, খ্রিস্টানরা বৌদ্ধরা খাবে না? খাবে, তারা বাজার করবে না, পাক করবে না, সবই করবে। তবে তারা আমাদের রোজার যে একটা মর্ম আছে, স্বাধীনতা, ওটা তারা বজায় রাখে। কাজেই এখানে ট্যুরিজমের ক্ষেত্রে বলে মদ নিয়ে কথা বলো নাকি, জামাত আসলে মদ খাওয়া যাবে না, যারা মদ খেতে চায় তাদের না খাওয়াই ভালো। না খেয়ে বিভিন্ন ক্লাব আছে, এখানে ক্লাবগুলি এভাবে চলতে পারবে না। আপনি যদি সমাজটা ঠিক করতে চান, প্রথম হাত দিবেন সিগারেট, গাঁজা, তামাক, এগুলো দেখেন। তামাক তো খাই বেশি মৌলবীরা, তামাক তো আমেরিকা নিষিদ্ধ, এটা তো সবচেয়ে বড় মাদকতা। তামাক, বিড়ি একটা লেখাই আছে না, আছে, হুক্কা। হুক্কা লেখাই আছে, এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি খাবেন কেন? আপনি যদি খানই, ওটা বন্ধ করে দেবো, খাওয়াই হবে না। এই কাজের জন্য আপনি আত্মহত্যা করবেন? আমার নাগরিক অধিকার নেই? এগুলো হচ্ছে নাগরিক নষ্টামের অধিকার। এগুলি নাগরিক অধিকার না। নাগরিক মানে হচ্ছে ইনস্ট্রাক্টর জাজমেন্ট, যে ভোট দিই আমরা, পলিশ লোক একটা, উনি একজন আদর্শ লোক হবে, মানুষের মানুষ বলবে। আপনি ড্রিঙ্ক করবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, সিগারেট না, এগুলি সবই কিন্তু, এত সিগারেট কোম্পানি আছে এখানে, কোটিটা ট্যাক্স পেতেছি। মনে করে বিটিসি, বাংলাদেশ টোবাকো কোম্পানি, এটা কি বন্ধ হয়ে যাবে? 600-700 কোটি টাকা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে রাখে প্রতি বছর, কিন্তু আর্নিং। এইসব ক্ষেত্রে জামাতের একটা পলিসি আছে। এগুলি কি পলিসি? স্থানকাল পাত্র ভেদে সংস্কারটা হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন হও হয়ে যায়। তারপরেও দেখেন কি বলছে, হও হয়ে যাওয়ার পরও সময় দিছে, তোমারটা 1 বছর, তোমারটা 5 বছর, 3 বছর, 6 দিনে পৃথিবী হয়েছে। পাহাড়টা হইতে সময় লাগছে, কিন্তু হইতে কইছে, কিন্তু কয়দিন হইব? বলে দিচ্ছে এতদিন হও, তুমি এখনই হয়ে যাও। এগুলি গভীরে যান, দেখবেন কোনো সমস্যা না। তার মানে হচ্ছে, একদম। মানে ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করতে গেলে যে টিমের প্রয়োজন হয়, যে জ্ঞানের প্রয়োজন হয়, এইটা শুধুমাত্র বিএনপি এবং জামাতেরই আছে। এই টিমটা আছে, আছে কিন্তু আর বিএনপির তো অভিজ্ঞতাই আছে দেশ চালানোর। আমি অভিজ্ঞতার কথা বলবো না তো। বিএনপি যে এখন যারা ক্ষমতায়, অভিজ্ঞতা নাই তো। বিএনপি 15 বছর চলে গেছে সবাই, রাজনীতি অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কেউ নেই। ওই আমির খসরু বলবেন, কি বলেন, মির্জা ফখরুল, না, মির্জা ফখরুল ছিল যে প্রতিমন্ত্রী কৃষি, আমির খসরু বাণিজ্য মন্ত্রী ছিল, ঠিক আছে। এখন এরা নাই তো, এরাতেই না, নতুন প্রজন্মেতে বিএনপিতে কিন্তু অভিজ্ঞতা লোক নাই। 5% বাদ দেন না কেন? ওই যে বললেন, ওই যে মেজর হাফিজ আছে, মন্ত্রী ছিল কয়জন? তারা কয়জন পেপে উচিত? মন্ত্রী ফখরুল সাহেব ছিল, বাবু গয়েশ্বর ছিল, আমির খসরু ওইটা ছিল, পুরা মন্ত্রী না, এটা ছোট ছোট মন্ত্রী সালাউদ, ছিল। হ্যাঁ সালাউদ্দিন আহমেদ ছিল সম্ভবত, প্রতিমন্ত্রী ছিল, উপমন্ত্রী প্রতিমন্ত্রী ছিল। প্রতিমন্ত্রী ছিল। আমি বলছি বিএনপি রাষ্ট্র শাসনের জন্য লোক লাগবে। এদের যে অভিজ্ঞতাটা ছিল, সে অভিজ্ঞতা সীমিত। যেহেতু 15 বছর গ্যাপ হয়ে গেছে, 15 বছরে এদের বাইরে ছিল, মন্ত্রী তৈরি হয়নি, রাষ্ট্রনায়ক তৈরি হয়নি। ইভেন তারেক জিয়া, উনি রাজনীতিবিদ হইতেছেন, রাষ্ট্রনায়ক তো হন নাই। রাষ্ট্রনায়ক হইতে হলে তাকে আরো ম্যাচিউর হইতে হবে। এটা অপোজিশনতে হওয়া যায়, পজিশনতে হওয়া যায়। অপোজিশন কখন হবেন? যখন জাতীয় সংকট সামনে চলে আসবে, অপোজিশন আছেন আপনি, ওই সংকটের সাথে আপনি একমত হয়ে যাবেন, দলের স্বার্থের উপর দুইটা, দেন ইউ আর স্টেটসম্যান ফ্রম অপোজিশন। আর পজিশন হলো, চেয়ারে বসে গেছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মে নট বি দ্য স্টেটসম্যান, প্রধানমন্ত্রী রাষ্ট্র না হইতে পারে। রাষ্ট্রনায়ক কথাটা কিন্তু সাংঘাতিক কথা, এটা পিক। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তখনই হবেন যখন রাষ্ট্রের স্বার্থে তিনি কাজ করবেন, আদারওয়াইজ উনি হেড অফ দ্য গভর্নমেন্ট, দলের সাথে কাজ করতেছে। দলের চেয়ারম্যান তখনই রাষ্ট্রনায়ক হবেন,
অপোজিশন থাকার পরও জাতীয় স্বার্থে তিনি একমত হয়েছেন, এটা তার ফোর্সিং। এই যে রাষ্ট্রনায়কের রূপটা দেখেন, কিন্তু আমরা কথা কথায় বলি উনি রাষ্ট্রনায়ক, উনি রাষ্ট্রনায়ক, বলে ফেলেছি আমরা, অসুবিধা কি? কিন্তু আমরা তো বলবো, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান লেখাপড়া করছি, আইন পড়ে লেখাপড়া করছি, আমরা তো এভাবে বলবো না। আমার তো অনেক লেখা আছে এটার উপরে, স্টেটমেন্টস কি, যে কেউ রাজনীতিবিদ কি। কিন্তু এখন দেখেন তো, আমি আপনি যে কথা বললাম, এই মুহূর্তে বাংলাদেশে অপোজিশন থেকে রাষ্ট্রনায়ক কয়জন আছে? অপোজিশন থেকে রাষ্ট্রনায়ক যদি থাকে তাহলে ঐক্যমত হইতেছে কেন? দ্বিমত হচ্ছে কেন? কেন আমরা একটা ঐক্যমত ফরেন পলিসি পাচ্ছি না, ডিফেন্স পলিসি পাচ্ছি না? ভারত পাচ্ছে কেন? ভারত আছে। রাহুল গান্ধী ক্ষমতা না যেও কিন্তু রাষ্ট্রনায়ক, কারণ জাতীয় স্বার্থের সাথে তারা একমত হয়। এটা যেমন শেখ হাসিনাকে জায়গা দেওয়ার ক্ষেত্রে একমত হয়েছিল। একমত হয়েছে, বাংলাদেশের ব্যাপারে একমত হয়েছে, ডিফেন্স একমত হয়েছে, যুদ্ধের ব্যাপারে একমত হয়েছে পাকিস্তানের সাথে। কিন্তু আমাদের এখানে জামাত যা বলবে, বিএনপি অবস্থা জনাব বলতেছে। সিনা সাইদ, ভারতের কথা যেহেতু উঠালেনি, এই কূটনীতিকদেরকে হঠাৎ করে মানে কূটনীতিকের পরিবারকে প্রত্যাহার করে নিল কেন? মানে সমস্যাটা কি? এইগুলি ভারতের স্ট্যান্ডবাজি বলে, এগুলি আমার কাছে গুরুত্ব নেই, একটা ভয়ভীতি দেখানো। মানে ভয়ভীতি কি জন্য দেখানো? দেখালো, পৃথিবীকে দেখালো যে এখানে নিরাপত্তা নাই। কিন্তু এখানে তো ওই মার্কিন ইউরোপিয়ান কূটনীতিকরা তো পরিবার নিয়ে থাকে, তাদের নিরাপত্তা আছে, ওদের নিরাপত্তা নাই, এটা কেমন কথা? না, ওদের নেই। মার্কিন তো নিরাপত্তা আছে, মার্কিন তো এই জন্য আছে, ওদের নিরাপত্তা নাই। শোনেন, এগুলো হচ্ছে সেলফ ইম্পোজড নাটক সব। ভারতের কোন কূটনীতি বাংলাদেশে আজ পর্যন্ত অপমান হয়েছে? কি করছে? শুনছেন আপনি? অন্য দেশের কূটনীতি বিভিন্ন সময় মারা গেছে, বিভিন্ন সময়। মার্কিন কূটনীতিক অপমানিত হয়েছে অনেকবার, এবং সৌদি আরবের কূটনীতিক মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের কূটনীতিককে কিন্তু পার্সোনাল করে দেওয়া হয়েছিল 96 সালে। তো ভারতের কূটনীতি করা হয়নি তো। হ্যাঁ, ভারত একবারই বিপদে পড়ছিল, সমস্যায় ওই জাসদ কর্তৃক 74 সালে বঙ্গবন্ধুর আমলে। ভারতের কোন কূটনীতিক এই সময় কিন্তু কোনো বিধ্বস্ত, কারণ ভারত তো যেভাবেই থাকে না, ভারতের সব দল চায় তার সব ভালো সম্ভব, কেউ তার বিরুদ্ধে চাচ্ছে না আনুবিশেক। এইগুলি বুঝতে হবে আপনাকে, যে ভারত যে কাজটা করছে, এই কাজটা নিছক তার একটা মানে বাংলাদেশকে একটা চক্কর খাওয়ানোর ব্যবস্থা করছে। কিন্তু এটা দিয়ে তার লাভ হবে না। নন নন ফ্যামিলি পোস্টিং যেটা বললেন আপনি, এটা তো নাই, জেনেভা কনভেনশন, ভিয়েনা এখন নাই তো এটা। এটা বানাইলে তো একটা দিলাম না। আপনাকে তো প্রমাণ করতে হবে, ফ্যামিলি নিয়ে যাবেন কেন? কি জন্য? লেখাপড়া করতেছে, আবার যে ভর্তি হবেন সেখানে নিচ্ছেন, আপনার একটা গোল আছে কিন্তু। এতে বোঝা যায় যে ভারতের একটা নিজস্ব প্ল্যান আছে কিন্তু। যেখানে একটা সিগন্যাল দিল, আমি সব নিয়ে গেলাম। এটা কিন্তু ভালো লক্ষণ না। গভীরে যান, ভালো লক্ষণ না। এটার পিছনে একটা কিছু আছে। মানে কতটুকু তারা মানে আগাতে পারে? এটা কি যুদ্ধ পর্যায়ে যাবে? আমরা জানি না। শুনুন, আমরা জানি না কেন? ভারত যেভাবে শিলিগুড়ির আশেপাশে ক্যান্টনমেন্ট করছে, আর্মস ক্যাটার করছে, এবং আস্তে, আস্তে তারা বিভিন্ন ফ্রন্টে আসাম, শিলং করবে তাদের। তাদের উদ্দেশ্যটা তো আমি না শুধু, তাদের উদ্দেশ্য চীনও তো আছে এখানে। অনেক চিন্তা ভাবনা তার আছে কিন্তু। কারণ আমাকে নিয়ে আমি চিন্তা করব কেন? শিলিগুড়ি সে তার প্রোটেকশন দিতে চাবে। এবং সে জানে যে এই জায়গাটাতে যদি আমি স্পেস করতে পারি, ফেনী নদীতে আমার সুবিধা আছে। সে তো তার স্বার্থ উদ্ধার করতে চাবে সে। এবং সে কিন্তু তার বলয়েতে সে নিজেকে ফর্টিফাই করে ফেলেছে। সে তো আপনার এলাকায় আসেনি। আপনি যদি কিছু করেন, সেটা সে প্রতিহত করতে পারবে। সেটা অর্জন করছে সে। এবং আমি শুনলাম ভারতের ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বলল যে এর একটাই সমাধান, যদি নির্বাচনটাকে 1 মাস পিছিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে নাকি ভারত একদম আবার চুপচাপ হয়ে যাবে। এটা কি সম্ভব? এটা গৌতম লাহিড়ী, শোনেন, গৌতম লাহিড়ী যে কথা বললো, সে জানে না আওয়ামী লীগ এটা কেন দেয় না? সেটা বলবে ওনারা কেন? তো ভারতীয় সাংবাদিক, ওনাদের আবার কিছু স্ট্যান্ড আছে, ওনারা আবার ওই আওয়ামী লীগের পক্ষে। ওনার এই কথার সাথে একমত হবো না তো। তাহলে আওয়ামী লীগের জন্য ভারত আছে না? আর কেউ নাই। এই কথাটা তো সে নিজে আওয়ামী লীগ শুরু করছে। ভারতও শুরু করছে সে। সে নিজে শুরু হয়েছে। সে তো বাংলাদেশ রাজনীতি বুঝতেছে না। এত বড় পণ্ডিত, এত বড় পদে ছিলেন, কেন বুঝতেছেন না আপনি? আপনাকে বুঝতে হবে পালস অফ দ্য নেশন, পিপল। জনাব সিনা সাহেব, যারা মনে করে যে 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানটা পুরোটাই জঙ্গিদের কাজ, তাহলে তারা আর কি বুঝবে বলেন? জঙ্গিদের কাজ যেটা বলে, হ্যাঁ, সেটা বলেন যে তাদের একটা ব্যাখ্যা জঙ্গি কাজ করছে। এটা ভারতের বলে মতে আর কি। তাহলে বলতে হবে।
আমরা তো একমত হব না। হ্যাঁ, কিছু জঙ্গিপনা ছিল সেখানে। জঙ্গিপনা ছিল, কিছু জঙ্গি ২-১ টা গোষ্ঠী থাকতে পারে সেখানে। এত বড় একটা আন্দোলনে কি শুনে এত বড় আন্দোলনে জঙ্গি ছাড়া হয়নি। আপনি হাত দিয়ে কইবেন, "আসেন ভাই, আসেন, আসেন, হ্যাঁ?" হাত দেখাইবেন না? জঙ্গি মাস্ট। জঙ্গি মনে করেন নাই, জঙ্গি তৈরি হয়ে যাবে। ঘটনার ভিতর দিয়ে তৈরি হয়ে যাবে জঙ্গি। জঙ্গি ভাড়া করতে হয় না তো আপনার। মুভমেন্ট ইটসেলফ ইনভাইট, আসো, পিটাপিটি করো, মারামারি করো। ওইভাবে দেখেন। তাদের সাদা মারার কথা দিয়ে তারা বলবে আর আমি বললাম ঠিক আছে না? ঠিক না? আমি তার বক্তব্য শুনছি অনেক কিছু। শুনি তো একটু, আমার সবকিছু তার সাথে একমত না। আবার আমাদের এক ভাই আছে এখানে, গৌতম দা, হ্যাঁ? কি গৌতম দাস গৌতম? আমার চ্যানেলে আসে, জি। উনিও হাসতে, হাসতে কথা বলেন। চাপাচাপা কথা বলেন। উনি যখন কথা বলেন, এত assertively বলেন, মনে হয় সব কথা তার এই তাকে বলে গেছে, এটাই বলেন নেন। তার কথায় মনে হয় সব মিটিং এ বুঝতেছিল সে। সব সে জানে, হাসতে, হাসতে বলে। ওই কথার মধ্যে কিন্তু তার আড় নাই কিন্তু। তার কথাগুলো কিন্তু আরেকটু কৌশলী হওয়া উচিত। তিনি ধরা খেয়ে যান যে তিনি সবগুলি কেউ না কেউ তার কাছে এগুলো সাপ্লাই দিচ্ছে। না এটা না, তার কানেকশন আছে, এটা সত্য। অনেক জায়গায় তার কানেকশন আছে। কানেকশন তো অবশ্যই আছে। কিন্তু সেটা যখন বলতে যাবেন আপনি এইভাবে না। কানেকশনটাকে আপনি সাপ্রেস করে আপনার বক্তব্য রাখবেন। ও হুম। আমি তো তার বক্তব্য শুনি তো। ভালো বক্তা, লেখাপড়া করে বোঝে ভালো। কিন্তু তার একটু কৌশলগত কিছু লিমিটেশন আছে। না, অনেক কিছু সরাসরি বইলা ফেলে আরকি। তাতে মনে হয় যে কেউ তারে বলে দিছে। ওটা না। আমরা শোনেন, জি। মেসেজ তো আপনার কাছে আসে, আমার কাছেও আসে। তো কি হইছে? মেসেজটা যখন সরবরাহ করবেন, আপনি প্রমাণ করবেন এটা আপনি। আপনার একটা কৌশল থাকবে, সৌন্দর্য থাকবে সেটাই হবে। এখন গৌতম লাহিড়ী একভাবে বলে, গৌতম দাস একভাবে বলে, আবার ওই যে একজন আছে কি নর্থ ইস্টের কি নাম? চন্দন নন্দী। চন্দন নদী একভাবে বলে, তারা বলে। আর তাদের বলাটা গুরুত্ব পাচ্ছে কেন? আমরা যেহেতু তাদের কথাগুলো গুরুত্ব দিচ্ছি, তার চেয়ারে গুরুত্ব দিচ্ছি, এইজন্য পাচ্ছে। আমাদের কথা তো দিল্লিতে গুরুত্ব পায় না। বাংলাদেশের কোন সাংবাদিক দিল্লিতে গুরুত্ব পায় না। ওই ক্যালকাটায় পায়। এই জিনিসগুলো বুঝতে হবে তখন। না, আমার মনে হয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কারণেই হয়তো এই সাংবাদিকদের গুরুত্ব বেড়েছে। আওয়ামী লীগের আমলে তো আমি সাংবাদিকদের এত গুরুত্ব দেখতাম না। ইদানিং ভারতীয় সাংবাদিকরা খুব গুরুত্ব পায়, বিশেষ করে বাংলা ভাষাভাষী সাংবাদিকগুলো। এই বিশেষ করে গৌতম লাহিড়ী, আমার চ্যানেলও আসছে কয়েকবার উনি। তারপরে আরেকজন আছে জয়দেব চৌধুরী, আরেকজন আছে সুবীর ভৌমিক, এরা খুব দাপিয়ে বেড়াচ্ছে ইদানিং। না, তারা ব্যস্ত এইজন্য যে তারা কথা বলতে পারতেছে তো। আমি তো আপনাকে একবারই বললাম যে, দেখেন আমি কথা আসলে বলি। আমাকে ফোন দিল এনডিটিভিতে, এনডিটিভি ভারতের। ও আচ্ছা, আচ্ছা। হুম। কয়েকবার ফোন দিছে আমাকে। আমি বললাম, আমাকে বলে ইলেকশন এর কিছু বলো। কে তুমি? পরিচয় দিল, বড় পরিচয়। আই এম সরি, আই এম নট ইন এ পজিশন দিস মোমেন্ট টু স্পিক হিয়ার। আমাকে তো পাকিস্তান টিভিতে ফোন দিল আমাকে। হুম। এই যে এখন দিচ্ছি দেখো, এখন ফোন দিচ্ছে ওই নাম্বারে। আমি বলছি, দেখো বাংলাদেশ ইলেকশনে কথা বলার মতো পরিবেশ আমার নাই। আমার কাছে নাই। কারণ কিন্তু আমি কি কিন্তু কি বলতে চাবো জনাব জনাব বলা সিনা যায় না? সৈয়দ, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি ইংলিশে খুব দক্ষ এবং আপনি নিজেও ইংলিশ টক শোর হোস্ট ছিলেন অনেকবার। তাহলে এই যে ভারতের এনডিটিভিতে আপনাকে ডাকে, আপনি না করেন কেন? আপনার মানে আপনি রাজি না কেন? আপনার এটা মানে কারণটা কি? আমার কারণ একটাই। আমি এই বিষয়গুলো এখন কথা বলব না। ওরা কথাগুলোকে ঘুরে অন্যভাবে নিবে। জিজ্ঞেস করে কি না? নিউজ এর মধ্যে নিবে তারা। এখন নিউজে কি বলবে? আমার কতটুকু রাখবে না রাখবে? আমি তো সন্ধিয়া। পাকিস্তান টিভি আমাকে বলেছে, কি মেয়েটার নাম জানি কি ফোন দিল, একটা পরে একটা ছেলে দিল। আমি বলছি, "আমি কথা বলব। নট নাও। আমি বলব তোমাদেরকে।" হ্যাঁ, আমি কথা বলব। আমি তখনই কথা বলব যদি মনে হলো যে এখন কথা বলা যায়। কারণ তাদের প্রশ্নগুলো তো আমাকে বুঝতে হবে। প্রশ্নের ধারটা আমি বুঝতেছি কিভাবে। এই পর্যন্ত যে কটা ইন্টারভিউ বাংলাদেশে নিচ্ছে, আমি দেখছি কয়েকজনের। কিন্তু কথা বলতে দেয়নি। ওরাই কথা বলে। ওরাই কথা বলে এবং আপনি যা বলেন এটাকে এডিট করে কথার মানে বিকৃত করে ফেলায়। তা আমি সেইজন্য বলছি বেটার টু কিপ মি অ্যাওয়ে ফর অল দিস থিংস। আমি তো বড় টিভিতে কথা বলতেছি বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলে। অসুবিধা কি? আমি ওইখানেও বলব। আমি তখনই বলব যখন দেখব এখন বলা যায়।
ইলেকশন আগে আমি 2-1 বার বলবো কথা। ইলেকশন আমি 2 টিভিতে কথা বলা যায়। এবং আপনি তো নিজেও চ্যানেল আইতে একটা অনুষ্ঠান করেন, তো সব মিলিয়ে আমি ব্যস্ততার ভিতরেই। দেশের কথা ওই যে বাংলা। আমি তো এসএ টিভিতে 100 করছি শুধু ইংরেজি টক শো। ইংরেজি এবং টক আপনি শো। অনলাইন আমেরিকায় বাংলা চ্যানেল যেটা নিউ ইয়র্কে, ওটাতে আমি করছি 21 টা। আমি আবার শুরু করব। নির্বাচনের পরে আবার ইংরেজি শুরু করব। ওটা আমি তো গ্লোবাল ওই প্রেক্ষাপটে করব। আমরা তো চাচ্ছি এটা ওই প্রেক্ষাপটে। কিন্তু ভারতের টিভিগুলো কি চাচ্ছে? কিছু একটা বলেন বাংলাদেশ সম্পর্কে, একটু আগুন জ্বালিয়ে দিই। না, হ্যাঁ। এটা তো হয় না। এটা তো না। ভারতে বাংলা টিভিতে যে আপনি ফোন দিছে আমাকে কত, আমি বলছি, "সরি ভাই, আমি আপনাদের টিভিতে আসার মতো যোগ্যতা এখন অর্জন করিনি।" কিন্তু দাদা কি বলেন? আমি তো মনে করতেছি আমি শিশু। মানে আপনি বলছেন যে আমি আপনাদের চ্যানেলে আসার মতো যোগ্যতা এখন অর্জন করি নাই। বলে, পুরা "দাদা আপনি বলেন। আপনি ইংরেজি টক শো করতেছেন, আমরা দেখতেছি আপনাকে। আমি দেখে থাকলে ভালো। এখন তো সবকিছু তো YouTube এ চলে যায়। ভালো। তো কেন দাদা আপনি বলবেন না?" আমি এইজন্য বলব না যে আমি মনে করি আপনার কাছে আমি শিশু। চুপ হয়ে গেছি। তো এগুলি হয়ে যায় কিন্তু বাংলাদেশ হচ্ছে অহরহ। আমি এখন মনে করি নির্বাচনের কথা বলতেছেন। নির্বাচনটা হয়ে যাবে যদি অদৃশ্য শক্তির কোন দৈব ঘটনা না ঘটে। কারণ এই এখনো করতে এই অদৃশ্য শক্তি কারা? মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন বললেন যে চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্কে যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকিটা আমি বাংলাদেশকে বুঝাবো। ওদিকে চীন দূতাবাস বলল যে মাইন্ড ইউর ওন বিজনেস, তুমি তোমার মতো থাকো, চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খুব ভালো। এরকম কূটনীতিকদের ক্ষেত্রে এরকম সরাসরি কথা বলতে, আঙ্গুল তুলতে এর আগে আমরা দেখি নাই। আমি আপনাকে বলে দেই, এই মুহূর্তে আমেরিকা নিয়ামক শক্তি ইলেকশন সময় একক। ইউরোপ তার সাথে থাকবে ব্যাপার না। ভারত বেশি কিছু করবে না, করতে পারতেছে না কারণ ভারত নিজের সমস্যা রয়ে গেছে। এখন এমন একটা প্যাচে ফেলা দিচ্ছে সবাইকে সে, আমেরিকা যদি মনে করে এই অবস্থায় নির্বাচন হয়ে যাবে। আমেরিকা যদি মনে করে এখন নির্বাচনটা হলে আমার মৌলিক উদ্দেশ্যগুলো এখনো ফুলফিল হয়নি, ওয়েট করো। এই সরকারকে দরকার করো। তবে ক্যাবিনেটটা চেঞ্জ করে ফেলাও। নির্বাচন হবে না। নির্বাচন এই জন্য হবে না, ডক্টর ইউনূস চাবে না। এই জন্য হবে না ইলেকশন কমিশন। না, 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 না। এদিকে ওইদিকে যায়। নির্বাচনটা ওই জন্যই হবে আমেরিকা বলবে আমাদের কথা আসেন। আমি তো একবারই বলতেছি। যারা টক শুনতেছে তারা বলবে হয়তো আমি বিদেশি দালাল। বলে ফেলে মনে হয়। হুম। আমি দালাল না। আমি দেশের দালাল। দেশের দালাল বলে কথা বলতে পারতেছি যে আমাদের কর্তৃত্বটা আমাদের হাতে নাই। এবং এটা সবচেয়ে বেশি ভালো বোঝে যারা সরকারে থাকে। বিশেষ করে যিনি প্রধান হন। এটা বুঝছে কে? শেখ হাসিনা। এটা বুঝছে এরশাদ। এটা বুঝছে জিয়াউর রহমান। এটা বুঝছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা বুঝছে কে? খালেদা জিয়া। এটা কে বুঝছে? এই যে ইউনূস বুঝতেছে। আমরা তো ওটা বুঝবো না। ওই চেয়ারটা যে বসে, সে জানে যে চেয়ারের সাথে কোথায় সুতা লাগানো আছে। কে সুতা টানতেছে? কয়টা চেয়ার কে সুতা লাগাইছে? কোন টানটা জোরে আসতেছে? আমরা সমালোচনা করতে পারবো, কিচ্ছু আসে যায় না। ওই চেয়ারে যিনি বইসে আছেন, তার যে অশান্তি এবং তার ভিতরে যেটা লাগা রাখতে পারতেন, একটা অটো ক্যামেরা লাগা রাখতে পারতেন। কথা বলার সময় বুঝতে পারতেন উনি কি বলেন। পৃথিবীতে সবচেয়ে আনহ্যাপি এবং ডিসস্যাটিসফাইড লোক হচ্ছে দ্য পারসনস হু লিড দ্য নেশন। কারণ তিনি জানেন কোথায় বাধা আছে, কোথায় আমি কমলাটা খেতে পারবো না। কমলাটা আমার। খাইতে পারবো না কেন? এই কমলা বোধহয় অন্যের বুঝে তুই খাইস না আমি খাইলাম যা। আমার করার কিছু নাই। ওই জন্য দি ভেরি চেয়ার অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট যে থাকে, ওই চেয়ারটা এতগুলো সুতায় বাঁধা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রিজিওনালি। ওই সুতাগুলো কোথায় উঠানামা করবে? এটা সবচেয়ে বেস্ট ভালো বোঝে কে? যিনি ওই চেয়ারটা বসে থাকেন। আমরা সমালোচনা করতে পারি, উনি হাসে। যে আমি তো চাই, কিন্তু পারতেছি না তো। এদিকে ভারত, এদিকে চীন, ওদিকে পাকিস্তান, ওদিকে আমি কি করব? তুরস্ক। ওদিকে জাপান, তুরস্ক। আমাকে এই যে একটা অ্যাকোমোডেটিভ পলিসিটা নিয়ে আসছে, ভেরি টাফ। এইখানেই দেখার ব্যাপার হচ্ছে বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার যিনি হবেন, তিনি আগামীতে কি করতে পারেন? কারণ আগামী যুদ্ধটা মারাত্মক যুদ্ধ। এই অঞ্চলে কিন্তু একটা অনিবার্য একটা খেলা হবে এই সামনে। এই খেলাতে কিন্তু আমাদের যে সরকার থাকবে, হেড অফ দ্য গভর্নমেন্ট থাকবে, তার যে ডিপ্লোমেসি, পলিটিক্যাল যে অ্যাকুমেন,
দক্ষতা, এগুলো অন্যরকম হবে। এটা অন্যরকম হয়তো। শুধু জনপ্রিয়তা হবে না, জনপ্রিয়তা বড় দল কোনো লাভ নেই। ওটা জনপ্রিয়তাতে আপনি আসতে পারেন। বড় দল ক্ষমতায় এসেছেন। রাষ্ট্র চালান। এটা কেউ বুঝতে চাচ্ছে না। রাষ্ট্র চালানো করে দল চালানো এক জিনিস না। ২ টা ভিন্ন জিনিস। ক্যাবিনেটটা কি করবেন? কয়জনের ক্যাবিনেট হবে? পররাষ্ট্রমন্ত্রী কে হবে? ডিফেন্স মিনিস্টার কে হবে? আদৌ হবে কিনা? সিকিউরিটি অ্যাডভাইজার কে হবে? সেনাবাহিনী চিফ কে হবে? ভালো, ভালো আমলা কিভাবে তৈরি করবেন? এই ফরেন সার্ভিস কিভাবে সাজাবেন? ইকোনমিক পলিসিটা কি করবেন? এই যে সাজানোটা, এইটাই বলে রিয়াল লিডারশিপ, রাষ্ট্র পরিচালনা। আমি তো এইজন্য বললাম যে আমার কাছে তো এই যে হুইচি করতে কিছু না। আমি দেখব ক্ষমতা যাওয়ার পর কি করে সেটাই আমার বিষয়। তখন কথা বলতে যাবেন, আপনি শত্রু হয়ে যাবেন। জেল খাটতে হবে। ডিটেনশন চলে আসবে। কারণ আপনি তো একটা জায়গায় হাত দিছেন যে আপনি মনে করতেছেন কেন সে বলতেছে আমি তো চাইতেছি পারতেছি না তো। এটা বুঝতেছস না? আমি দেখেন আমি অনেকগুলো হেড অফ দ্যা গভর্নমেন্ট এর সাথে বিভিন্ন সময় কথা বলছি, জানি, বুঝি। আমি তার দুঃখটা জানি। আমাকে বলেছে। চাই তো। তোমাদের চেয়ে বেশি আমরা চাইছি। পারি নাই তো। এই যে পারি নাই, ৩য় বিশ্ব। ৩য় বিশ্বে বড় সমস্যা হচ্ছে গরিবের বউ সবারই ভাবি। সবার ভাবি। আবার কই, ৩য় বিশ্বের বড় সমস্যা হচ্ছে হেড অফ দ্যা গভর্নমেন্ট গরিবের বউ সবার ভাবি। এই যে চোখ রাঙানি, হাসিনা যখন বলে শেখ হাসিনা এত দিলাম কি পেলাম? এমনি বলছে? তার ক্ষোভ আছে না ভাববে? ভারতকে কি সে বেশি পছন্দ করে বলতেছেন? না। সেও কিন্তু পছন্দের পরেও দেখছে যে আর পছন্দ করা যাবে না। বিদ্রোহ ঘোষণা করা। ভারতের হাই কমিশনারকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। বহুদিন। আমেরিকান অ্যাম্বাসেডর অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। কেন দেয় নাই? এগুলো যদি বই লেখেন, রিয়েল পিকচার চলে আসবে কিন্তু। সেও কি সুখী ছিল? প্রধানমন্ত্রী নেভার স্লিপস। খেয়াল রাখবেন। হি ক্যান নট। আর আমাদের মধ্যে এসে বাজেট দিলেন, কত টাকা নাই, রেভিনিউ নাই, এটা নাই, সেটা নেই। নানান কীর্তিকলাপ চলবে। তারপর ব্যালেন্স বাজেট দিবেন। যদি এবার পারেন না, বাজেটটা যখন করবেন কি করবেন? সব ডিস্ট্রিক্ট যদি বাজেটটা চায় ঠিক মতো। কি হবে? অর্থমন্ত্রী যেখানে আছেন, উনি তার ডিস্ট্রিক্ট ভাষায় দিল। যেটা করছে যে আসিফ, কি নাম ছেলেটা? কুমিল্লা সব এতগুলি সাহায্য বাড়াইছে। হয় এটি। সম্পদটা কার? আপনাকে বুঝতে হবে আমি সেবক। আমাকে বসাইছে ৪ টা সাময়িক। আমি কেন আমার এলাকায় সব টাকা নিয়ে যাব? এগুলি কি এমনি হয় নাকি? রাষ্ট্র তো সোজা। এই দীক্ষা পাইছে কোন দল? দিছে কেউ? মন্ত্রী বানায় দিল। পছন্দ বানায় দিছে ঠিক যান। আমি সেইজন্য বলছি আমার দেখা কিন্তু এটা না। এটা ফার্স্ট পার্ট হইতাছে। আমার দেখা হলো সেকেন্ড পার্ট। যেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। আমি দেখব হুইপ কারা হয়, মন্ত্রী কারা হয়। দেখার ব্যাপার। নতুন মহাসচিব কে হয়, বা প্রেসিডেন্ট কে সংসদীয় হয়। স্থায়ী কমিটির চেয়ারম্যান গুলো করা হয়। সেগুলো চেয়ারম্যান বলছে সভা পজিশন হবে। এখন হবে না তো। যে পর্যন্ত সংবিধান ঠিক না হবে, হবে না। ওটা তো নতুন সংবিধান আনতে হবে। এই যে দেখেন আরেকটা কথা বলছি। হবে না। জুলাই সনদ পাস হতে হবে। জুলাই সনদ পাস হইতে হবে। আর একজন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হচ্ছে মারাত্মক জিনিস। এটা যদি সেই দলের লোক বসে যায়, আর তার যদি সুযোগ দেন, মন্ত্রণালয় কিন্তু অর্ধেক ঠিক হয়ে যাবে। তার তো ক্ষমতা নাই। ইংল্যান্ডে সে একটা সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মানে মন্ত্রীরা ওকে বাঘের মতো ভয় পায়। সেটা কারণ আছে তো। সে সব ডাকতে পারে তো সবাই। সে শোকজ করতে পারে। আমরা পারি না তো। আমরা রিকোয়েস্ট করতে পারি। ভাই একটু আসতে পারেন? ভাই। কাজে আমি বলছি তো আপনাকে জোড়াতালিতে চলতেছে সরকার। যখন বলবেন যে সরকারের রূপটা কি হলো? মিডিয়াম। বেশি বড় না বেশি ছোট না। স্ট্যান্ডিং কমিটি কারা বসাইছে সেখানে? সমস্ত জাতের লোকদের বসাই দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসাইছেন স্ট্যান্ডিং কমিটি। সাংঘাতিক লোক বসাইছে। এমন কারো বসায় নাই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। না, না, সে তো নাও হইতে পারে। যদি সেটআপটা ঠিক মতো করতে পারে, ঐতিহাসিক ঘটনা ঘটে যাবে। আমি তো ওদিকে তাকায় আছি। আমি এইজন্য এখন কিছু বলতেছি না। আমি দেখবো আমার পররাষ্ট্রমন্ত্রী কে হয়। মাথা উঁচা না মাথা নিচা? পরে বোঝে না বোঝে না। এগুলো বুঝার ব্যাপার আছে। নিরাপত্তা উপদেষ্টা বানান কারে বানান দেখব। সেনাবাহিনীর চিফ কাকে বানান দেখি। না, উনি থাকবে। সেনাবাহিনী উনি ২৭ সাল পর্যন্ত, উনি ২৯ সাল পর্যন্ত আছে সম্ভবত। উনি থাক সেটা না। সেনাবাহিনীর চিফ মানে এই না যে সিনিয়র সে হবে। না, না। সেনাবাহিনীর চিফ হচ্ছে পলিটিক্যাল চয়েস। সবসময় পলিটিক্যাল চয়েস। ক্যাবিনেট সেক্রেটারি পলিটিক্যাল চয়েস, সেক্রেটারি পলিটিক্যাল চয়েস। মেজর জেনারেল সব পলিটিক্যাল চয়েস এগুলো।
এগুলি সরকার যারা চালাবে তারা দেবে, ওখানেই দেখার ব্যাপার। আপনি কি মইনের মতো করে নিয়ে আসলেন 7 ডিঙ্গে সবকিছু লেস ক্যালিবার লোক পাশে দিলেন, মইন এনে কি হয়েছে? খালেদা জিয়া বুঝে নেই কি হয়েছে হয়। এই জন্য বললাম, যখন আপনি অযোগ্য লোকদেরকে যোগ্য পদে বসে দিবেন তখনই বিশৃঙ্খলা শুরু হবে। আমিও দেখতে চাই যে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে কোন চেয়ারে কারে কিভাবে বসায়, ওটি ফেয়ার নাকি, এগুলি দিয়ে প্রমাণ হবে সরকারটা কেমন হবে। সরকারটা কেমন হবে, বেশি ক্যাবিনেটে তাকাবেন আর কমিশনে তাকাবেন পোস্টিং গুলো ঠিক হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আপনি বলেন যা, তাহলে আর কিছু আশা করেন না। স্কুলে হেডমাস্টার যদি ঠিক না থাকে তো কি